ওকে, আমাদের প্লেস হোল্ডার করা হয়ে গেছে। আর পরে হচ্ছে প্রিলোডার, এগুলো অ্যাড করা হয়ে গেল। ব্যাক টু টপ অ্যাড করা হয়ে গেল। দেখেন প্রিলোডার, ব্যাক টু টপ এগুলা কিন্তু রিকোয়ারমেন্ট না যে আপনার অ্যাড করতেই হবে, ঠিক আছে? তা করছি, মন চাইছি করছি, বিষয়টা এরকম না যে এগুলো না হলে সাবমিট করা যাবে না, বিষয়টা এইভাবে ভাববেন না। মূলত আপনার ডিজাইন ঠিক আছে এবং রেসপন্সিভ ঠিক আছে এবং হচ্ছে আপনার স্পেসিং অ্যালাইনমেন্টটা ঠিক আছে। আর হচ্ছে যে কোরির যে বিষয়গুলো বলেছিলাম সেই বিষয়গুলো ঠিক আছে কিনা এটা জাস্ট আমাদেরকে দেখতে হবে। যে কোরির বিষয়গুলো কীরকম, সেম কম্পোনেন্ট মাল্টিপল জায়গার মধ্যে ইউজ না করে সেটা ভেরিয়েবল আকারে ইউজ করাটা বেটার। যেমন আমরা এই যে এখানের মধ্যে যেটা করেছিলাম যে ওই যে এইটাকে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এই যে এটা, হ্যাঁ, বিশেষ করে এটা ধরে তো এই জন্য আমরা এটাকে একটা উইন্ডো ভেরিয়েবলের মধ্যে নিয়ে যত জায়গার মধ্যে এই জিনিসটা থাকতো সব জায়গার মধ্যে ভেরিয়েবলগুলো কল করে দিয়েছি। হ্যাঁ, জিনিসগুলোকে হয়তো বা আরও শর্টকাট করা যায়, বাট রিভিউয়ারের চোখে যেমন দেখেন যে এইখানের মধ্যে একটা ভ্যালু আছে, ঠিক আছে, যে আইডি আছে, এই আইডিটাকেও চাইলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে সেই ভেরিয়েবলটা এখানে দিতে পারি। ওকে, যেমন এইটা আমাদের একটা কমন কম্পোনেন্ট, ঠিক আছে? এরকম কমন কম্পোনেন্টগুলো না ইউজ করাটাই বেটার, বাট এটা যেহেতু এক জায়গার মধ্যে ইউজ হয়েছে এই জন্য আমরা এটা দিয়ে রাখতেছি। বাট এটা যদি এরকম হতো আরও কয়েক জায়গার মধ্যে এই সেম নামে কিছু ক্রিয়েট করা হচ্ছে তখন আমরা ভেরিয়েবল আকারে দিতাম। কিন্তু উইন্ডো অনলোড ফাংশন যেটা, এটা দেখেন অনেক জায়গার মধ্যে ইউজ হয়েছে, দেখছেন এখানে 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 প্রায় 6-7 জায়গার মধ্যে ইউজ করা হয়ে গেছে বা 8 জায়গার মধ্যে ইউজ হয়ে গেছে। সো এটাকে আমরা এরকম করে দিব। আরেকটা হচ্ছে যে যখন আমরা কোনো ইভেন্ট ফাংশন ইউজ করবো অ্যাজ লাইক ক্লিক ফাংশন, লোড ফাংশন, যেগুলো আমরা ইভেন্টগুলো আছে এগুলোকে বলা হয় আসলে একটা অন কাইন্ড অফ ইভেন্ট ফাংশন। যেমন মনে করেন যে উইন্ডো লোড শুধুমাত্র ছিল ফাংশন, আমরা এটাকে অনলোড ফাংশনে কনভার্ট করে দিছি। তেমনি আমাদের ক্লিক ইভেন্ট ছিল কিছু, এই যে এখানের মধ্যে দেখি, এই যে এইখানের মধ্যে যে শুধু ক্লিক ফাংশন ছিল এটাকে আমরা অন ক্লিক করে ফেলছি, ঠিক আছে, ক্লিকটাকে আমরা ভিতরের মধ্যে দিয়ে দিছি। হ্যাঁ, সো এরকম ফাংশনগুলো আমাদের মিসিং আছে কিনা এটা আমাদের জাস্ট একটু খেয়াল করতে হবে। যে দেখেন যে অন ক্লিক সব জায়গার মধ্যে এই কমন ফিচারটা আমাদের রাখতে হবে। এটা যদি মনে করেন এই ক্লিকটা যদি এই জায়গায় চলে আসতো তাহলে এটাই আমাদের সফটওয়্যারেশনের একটা রিজন। সো এটা ইস ফাংশনটাকে দেওয়া লাগবে না, এটা যা আছে আমরা থাকবে। আর এখানের মধ্যে আমাদের আর কোনো ভেজাল আছে কি না, এই যে দেখেন এখানে ওয়ান ক্লিক ফাংশন করা আছে, সুতরাং এইগুলাতে আমাদের কোনো সমস্যা নেই। আর আপনারা যখন কোনো স্লাইডারের মার্কআপ কপি করে নিয়ে আসবেন সেই স্লাইডারের মার্কআপগুলোকে আপনারা চাইলে এরকম কমেন্ট আউট করে রাখতে পারেন। এটা যেহেতু কমেন্ট করা নাই তাই আমরা এটাকে কমেন্ট করে রাখি। এটা হয়ে গেল, এরকম কমেন্ট আচ্ছা আউট। ভাইয়া, কোন স্লাইডারের ভার্সন কোনটা ইউজ করতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট কি না আছে? না, এটা যত সম্ভব লেটেস্টটা ইউজ করাটাই বেটার, কিন্তু লেটেস্টটা ইউজ করলে কিছু সমস্যা থাকে। যে কোনো সাইটেরই লেটেস্ট ভার্সনের মধ্যে কিছু ঝামেলা থাকে, সেটা বুটস্ট্র্যাপ হোক, সুইপার স্লাইডার হোক, ঠিক আছে, যে কোনো ইয়েতে। এই জন্য কিছু ভার্সন কমেরটা ইউজ করলে মানে বাগ ফ্রি জিনিসটা ইউজ করা হয়। যেই ভার্সনটা লেটেস্ট আছে মানুষের কাছ থেকে কমপ্লেন যায় যে এইটা কাজ করতেছে না ওইটা কাজ করতেছে না, তখন তারা এইগুলো ফিক্সিং করে, ঠিক আছে। তখন একটা মানে ভার্সন ঠিকঠাকভাবে মানে মোটামুটি ঠিক হয়। যারা একটা জিনিস বানায় তাদের নিজের চোখে অনেক ভুল ধরা পড়ে না, যখন একটা ইউজার ইউজ করে তখন অনেক সময় ইউজ করে। এই জন্য সবসময় যে বিশেষ করে যে করি যেটা, এটা সবসময় লেটেস্ট ভার্সনটা ইউজ করতে হবে। বাট ইন্টারনাল যে প্লাগইনগুলো আছে এইগুলো কিছু ভার্সন কম ইউজ করব, তাহলে আমাদের মানে মানে ভার্সনগুলো অনেক থাকবে, মানে কি বলে এটাকে, যে অনেক ভালো ইউজেস থাকবে, যেন এই জিনিসটা কোনো জায়গার মধ্যে যেন না নষ্ট হয়। তা না হলে আবার কিছু কিছু স্লাইডার বা এটা সেটা আছে সেগুলা অনেক সময় কাজ করতে চায় না ঠিকঠাকভাবে। এটা আসলে আমাদের কোডিং সমস্যা না, এটা আমাদের যেটা হয় যে ওই স্লাইডার বা যেই লাইব্রেরিটা ইউজ করতেছি সেই লাইব্রেরিটারই সমস্যা, ঠিক আছে। এই জন্য একদম লেটেস্ট যে ভাই, ভার্সন আমি দিলেই হবে এরকম এরকম। সমস্যায় পড়ছি আর কি। হ্যাঁ, এই জন্য টেস্টিমোনিয়াল করতে যে দেখা যায় উপরে তিনটা যে থাম্বনেইল থাকে, এক ভার্সনে তিনটা থাম্বনেইল একুরেট ভাবে কাজ করে না, আরেকটাতে করে। এই তো আবার হিরো স্লাইড করছি, যে যেটা দিয়ে টেস্টিমোনিয়াল ঠিক থাকে, হিরো স্লাইডার ওইটা দিয়ে যে কোড করছি ওইটার সাথে একটু ঝামেলা করে। এই জন্য আর কি জিজ্ঞেস করা। এটা এরকম। তো এইগুলো আমরা চেকিং করলাম, তারপর ধরেন আমাদের সিএসএস তো আমাদের কমেন্টিং করাই আছে, সিএসএস অবশ্যই আমাদের কমেন্টিং থাকতে হবে।
এই যে এইরকম কমেন্টিং থাকতে হবে, এটা নিয়ে অলরেডি ক্লাসে রিসার্চ করা হয়েছে, এইগুলো বিষয়ে আমাদের চেকিং থাকতে হবে। আইটেম সাবমিশন করার পূর্বে আমাদের অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে যে এগুলো আসলে আমাদের ঠিকঠাক আছে না, কারণ আপনার আইটেম সমস্ত রেডি, এগুলা চেকিং না করেই আপনি আর একটা টেমপ্লেটের নাম হয়ে আছে, ধরুন আপনি আপনার একটা আইটেম সাবমিশন করবেন, তখন সেখানের মধ্যে নেম এক্সডক্সি আছে, আপনি চেঞ্জ করার প্রয়োজনে বোধই মনে করেন নাই, তখন তো রিভিউয়ার দেখে মনে করবে যে আপনি হয়তো বা কেয়ারলেস একটা ডেভেলপার, আপনি হয়তো বা আরও ভুল করতে পারেন, যেহেতু শুরুতেই আপনি ভুল করে রাখছেন, তাহলে হয়তো বা ভিতরে আরও ভুল থাকতে পারে, প্রথমেই আপনার একটা নেগেটিভ একটা সে বিষয়গুলো বুঝে নেবে, ঠিক আছে? তো এই জন্য এইগুলা বিষয়গুলোকে মিসিং করা যাবে না, ঠিক আছে? রুম কি ভাইয়া এআই করে না কোনো না, ব্যক্তি বসে ম্যানুয়ালি রাখছে? ম্যানুয়ালি, এগুলো সব ম্যানুয়ালি। সিএসএস কি ভ্যালিডেশনের দরকার না আছে না, ভাই? সিএসএস ভ্যালিডেশনের কোনো দরকার নাই, আমাদের HTML ভ্যালিডেশন হলেই হচ্ছে। আমাদের HTML ভ্যালিডেশন হোম পেজটাকে আরেকবার চেক করে নিই, যে দেখি যে আহ, কোনো ভেজাল আছে নাকি। সিএসএস ভ্যালিডেশন দরকার নাই। তো এখানের মধ্যে ডিরেক্ট ইনপুটের মধ্যে দিয়ে দিলাম, দেখি যে কোনো ভেজাল আছে কিনা। না, এখানে এগুলোতে কোনো সমস্যা নাই। এখন আমাদের প্লেস হোল্ডার ডকুমেন্টেশন এগুলো হয়েছে, দেখেন আমরা কিন্তু এখন বেশ কিছু জিনিস আপডেট করছি। তো আপডেটের করার কারণে আমাদের কিন্তু প্লেস হোল্ডারের যে ফাইলটা ছিল এটার মধ্যে, তো এই যে এটাই তো আমাদের প্লেস হোল্ডার ফাইল, তাই না? তো এই ফাইলটা আমাদের আপডেট করতে হবে, একদম আপ টু ডেট রাখতে হবে ওই ফাইলের সাথে। তো আপ টু ডেট যদি রাখতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হলো এই ফাইলটাকে আমরা রিনেম করে ফেলবো। ধরেন এটাকে ওল্ড করে দেই, ঠিক আছে? ওল্ড করে দিয়ে দেখেন এই সিস্টেমটা সবসময় ইয়ে করবেন। তো আমি এখন আমার এই যে মেইন যে ফাইলটা, এটা কপি করে আমি আবার এই ফাইলের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে? মেলের এখানে নিয়ে এসে তাহলে চেঞ্জেসটা আমাদের কি, শুধুমাত্র ইমেজ ফোল্ডারটা, তাই না? তো এইখান থেকে শুধুমাত্র আমরা কপি করে ইমেজটা নিব, ইমেজটা নিয়ে আমাদের যে এখন লেটেস্ট যেই ইমেজ ওলা ফাইল যেটা কপি করে নিয়ে আসছি, এখান থেকে ইমেজ ফোল্ডারটা ডিলিট করে দিব। আচ্ছা, এটা সিনক্রোনাইজ হচ্ছে বিদায় এটা ডিলিট হচ্ছে না, এই তো ডিলিট হয়ে গেছে। আমরা এখন ইমেজ ওলা যে ফাইলটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখন যদি এখানে ওপেন করি, তাহলে আমাদের এটা একদম ফ্রেশ, যেটা একদম মেন যে ফাইলটা, এটার সাথে শুধু পার্থক্যটা এটাই যে এখানে প্লেস হোল্ডার ইমেজটা আছে। ওকে, তো এটা হলো। দেন আমরা যেটা করব যে এই ওল্ড যে ফাইলটা এটা ডিলিট করে দিব, এটার দরকার নেই। তাহলে আমাদের প্যাকেজ করার জন্য আমরা দেখি এখানে কি কি ছিল। এটা তো এখানে আমাদের কোনো ঝামেলা আছে নাকি দেখব। আচ্ছা, এই যে এখানে একটা ইউআরএল আছে, এই ইউআরএলটা আমাদের মূলত ডকুমেন্টেশনের মধ্যে সমস্যা, মানে এটা আমাদের ইউআরএলটা ঠিকভাবে নাই, তো এটা একটু ঠিক করে দিই। ডকুমেন্টেশন, কন্ট্রোল এফ, এই যে সাপোর্ট, তো সাপোর্টের এটা আমরা এখান থেকে আচ্ছা ভাইয়া, আমরা যারা নতুন অ্যাকাউন্ট করবো আমাদের তো এরকম সাপোর্ট দেওয়ার মতো ইমেল কোনো ইমেল link দিয়ে বা রাখবা, ইমেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই জানাচ্ছি। এখন আমার সাপোর্টের সাইট আছে, আমি সাপোর্টের সাইট দিয়ে রাখছি, তো আমাদের ইমেল এটা দিয়ে রাখবো। এটার জন্য কি আপনাদেরকে পে করে যে সাপোর্টের টিকিট বানানো বা এরকম? না, পে তো করে না এটা। যদি বাইরে যদি এক্সট্রা কাস্টমাইজেশন চায় তাহলে পে করবে, আদারওয়াইজ তো পে করবে না। সে বলতে পারে যে এটার কালার কিভাবে চেঞ্জ করব, এইটার লোগো কোথায় আছে পাচ্ছি না, বা এইটার লোগো সেটিংটা কোথায় আছে। HTML এ সাপোর্ট আসে না, খুবই কম, 1% HTML এ, আর ওয়ার্ডপ্রেসে ম্যাক্সিমাম থিমেই সাপোর্ট আসবে, কারণ সে তার ফিচারগুলো জানতে চাইবে কোথায় কি আছে না আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আপনাদের সাইডেও দেখছিলাম যে তিনটা সাপোর্ট ফ্রি, তারপরে মনে হয় পে। সাপোর্ট সাপোর্ট আসাটাই খুব স্বাভাবিক, কারণ এই সমস্ত ইউজাররা তো বুঝবে না যে কিভাবে কি করতে হয়। একটু মিউট করেন, এই মহসিন ভাই আপনি একটু মিউট করেন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটা এখন আমরা যেটা করব, এই যে প্যাকেজ ক্রিয়েশনের জন্য আমরা এই যে ডক্স মেল এগুলো তো আমি দিয়েছিলাম, এগুলো আলাদা করে। এইটা হচ্ছে মূলত আমাদের প্রজেক্ট যেটা সাবমিশন করব, এই সাবমিশনের জন্য মূলত এইটা, ঠিক আছে? এইখানে যে দুইটা ফাইল আছে এটা মূলত প্রজেক্ট সাবমিশনের জন্য। সো আমরা যেটা করব, এটাকে রাইট ক্লিক করে এইখানের মধ্যে জিপ করে ফেলবো। আচ্ছা, তো এইটার মধ্যে এই দুইটা ফাইলকে কিন্তু জিপ করছি একসাথে, হ্যাঁ, HTML
এটাকে আমরা প্যাকেজ নাম দিয়ে দিলাম, মানে এই দুইটাকে আমরা একসাথে জিপ করছি। এইটা আমরা থিম পরিষেবা সাবমিশন যখন করব এই ফাইলটা আমাদের সাবমিশন থাকবে। তো বায়াররা যখন ডাউনলোড করবে, ডাউনলোড করার পর ওপেন করে দেখবে তার ডকুমেন্টেশন এবং হলো প্লেস হোল্ডার সহকারে যে ফাইলটা, এই যে এখানে যে একটু আগে যে ফাইলটা আমরা প্লেস হোল্ডারের মধ্যে রিপ্লেস করছি, এই যে এটা প্লেস হোল্ডারের ফাইলটা, ঠিক আছে, এই ফাইলটা সে পাবে, মেন ইমেজ সহকারে পাবে না, এটা গত ক্লাসেও ডিসকাস করছি। তো এখন এইটা হলেই তো শুধু সাবমিশনের জন্য আমাদের কাজ করা যাবে না, আমাদের দেখেন যে কোনো একটা আইটেম আমরা যদি ওপেন করি, ধরেন এখানে যাই বা যেখানেই যাই না কেন, ধরেন এখানেই যাই, এখানে যাওয়ার পর ধরেন আমাদের এই যে এই আইটেমটাই ওপেন করি, এইখানের মধ্যে দেখেন যে এখানে কিছু ডেসক্রিপশন কন্টেন্ট আছে, এই যে এইগুলোও তো, এইগুলো কিন্তু ইনভার্ট করে দিবে না, এগুলো কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে, আমাদের থিমের কি ফিচার আছে না আছে এগুলা সমস্ত কিছু আমাদের ইন ডিটেলসে লিখতে হবে বা বলতে হবে। তো এগুলো তো মানে ম্যানুয়ালি লিখে সম্ভব না, এটার একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা আমরা নিয়ে এসে আমাদের যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলো আমরা ইউজ করব। তো এইটার প্যাটার্নটা আমরা নিয়ে আসি, এটা আমি এখান থেকেই কপি করে নিয়ে নিই, পরে আমি আপনাদেরকে ফাইলটা আলাদা করে দিয়ে দিব, পরে আপনারা আপনাদের মতন করে এগুলো এডিট করে নেবেন। আচ্ছা, এখানের মধ্যে আমি লিখি যে info.html, এটা অবশ্যই HTML ফাইল আকারেই আমরা লিখবো, কারণ এখানে আলটিমেটলি যা দেখতেছেন মানে এখানের মধ্যে যা দেখতেছেন এগুলো মূলত HTML আকারেই এখানে দিতে হয়, তা না হলে যেগুলো বোল্ড এগুলা করাটা কষ্টকর, এই জন্য তারা এখানে HTMLটা অ্যালাউ করে। সো আমরা এখানের মধ্যে যেটা করব, এই ফাইলটাকে এডিট উইথ নোটপ্যাড করব বা যে কোনো একটা এডিটরে ওপেন করে এটাকে না সেভ পেস্ট করে দিব, যেটা কপি করে নিয়ে আসলাম। এখানে দেখেন আমাদের কি কি আছে, প্রথমে আমাদের আইটেমের একটা নাম আছে, আইটেমের ডেসক্রিপশন আছে, কমন একটা ডেসক্রিপশন, তারপর এইখানের মধ্যে এই ডেসক্রিপশনটা কিন্তু আইটেমের ক্যাটাগরি অনুসারে, যেমন এখানে রিয়েল এস্টেট টাইপের কন্টেন্ট আছে, এখন আমাদের ক্রিয়েটিভ এজেন্সি টাইপের কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে, খুবই কমন। তো বুটস্ট্র্যাপ 5 ফ্রেমওয়ার্ক ইউজ করছি, এই রিলেটেড তো আমাদের কমন, এটা তো থাকবেই। কয়টা হোম পেজ ইউজ করছি এগুলো আমাদের এখানে থাকবে। মোবাইল ফ্রেন্ডলি অবশ্যই আছে, 100% রেসপন্সিভ আছে, কয়টা HTML ফাইল আছে এগুলো থাকবে এখানে। এরপরে হচ্ছে সাস ইউজ করছি, ঠিক আছে। এরপরে এখানের মধ্যে আমরা কিছু আমাদের মেন আরও কী কী ফিচার আছে সেগুলো আমরা এখানে দিব। আর আমরা মূলত এখানে সোর্স অ্যান্ড ক্রেডিট দিলাম, কাকে কাকে দ্বারা আমরা আইটেমটার কাজ করছি সেই সকল জিনিসগুলোর কিছু ক্রেডিট আমরা দিয়ে দিলাম, মানে বুটস্ট্র্যাপ ইউজ করছি আমরা, ম্যাগনিফাই পপআপ ইউজ করছি, jQuery ইউজ করছি, এরপর হলো সুইপার স্লাইডার ইউজ করছি, এগুলো ইউজ করে দিলাম। আপনারা যদি চান যে আরও যেগুলো লাইব্রেরি ইউজ করছেন সেগুলোও এখানে অ্যাড করতে, সেগুলো দিতে পারবেন। এরপর মনে করেন আপনি আপনার টেমপ্লেটের মধ্যে কী ফন্ট ইউজ করছেন সেগুলো বলে দিলেন। এতে সুবিধা হলো কি, আপনার বায়ার আপনার আইটেমটা কেনার আগেই দেখলো যে আপনি আইটেমের মধ্যে আসলে কী কী ইউজ করছেন। একটা বায়ার কেনার পরে দেখা আর কেনার আগেই দেখা, ঠিক আছে, খুব ডিফারেন্ট। হ্যাঁ, আইকন কোনগুলো ইউজ করছি, তো আইকনগুলো ইউজ করার জন্য আমরা ফ্ল্যাট আইকন এবং ফন্টসম এগুলো তো খুবই কমন, তো এগুলো ইউজ করছি। এরপরে হলো ইমেজ ক্রেডিট। ভাই এইগুলো যদি না দেই ওই ক্ষেত্রে কি কোনো ওই যে না, স্ট্রাইক আছে সম্ভাবনা আছে সমস্যা কি? নাই, বাট এগুলা দেওয়া থাকাটা ভালো, মানে দেওয়া থাকলে ভালো হয় কি, তাহলে আর মানে কেউ আর করতে পারে না যে আসলে এই ইমেজগুলো কোন জায়গা থেকে ইউজ করা। অনেক বায়ার আছে যে এখানে ইমেজগুলা কি কপিরাইটেড ইমেজ ইউজ করছি কিনা তারা ভয়ে থাকে, তো আমরা এখানে বলেই দিছি যে অল ফ্রি ফটোস থেকে ইউজ করছি, ফ্রি পিক থেকে, আনস্প্লাশ এগুলা থেকে দিয়ে দিছি, তাহলে বায়াররাও যারা কিনবে তারা কোনো মানে নির্দ্বিধায় তারা এখান থেকে নিতে পারবে, তারা ভয়ে থাকবে না আর কি। কারণ অনেক সময় কিন্তু ইমেজ কপিরাইট ইস্যুর কারণে সাইট ডাউন হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য ফ্রি ইমেজগুলার লিঙ্কগুলো আমরা এখানে দেওয়া থাকলে সুবিধা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানের মধ্যে আমরা লিখে রাখছি যে প্লিজ নোট, এইগুলো আইডি রাখার দরকার নাই, এগুলো জেনারেটেড হয়। এই যে এইসব আইডি না থাকলে অসুবিধা নেই, এগুলো ইনভার্টার থেকে অটো জেনারেটেড হয়, এই যে এগুলা। তো এইগুলা যদি না দেন কোনো সমস্যা নাই, থাকলেও খুব বেশি অসুবিধা নাই। তো এইখানের মধ্যে দেখেন কি লেখা আছে, প্লিজ নোট, এটার মধ্যে লেখা আছে যে অল ইমেজেস আর জাস্ট প্রিভিউ পারপোজ অনলি, মানে এখানে প্রিভিউ ইমেজেসগুলা যেগুলো আপনারা দেখতেছেন এই ইমেজগুলো আসলে প্রিভিউ ইমেজেস জন্য এগুলা নেওয়া। তো এই ইমেজগুলো আসলে আপনারা ডাউনলোডেবল ফাইলে পাবেন না, মানে প্যাকেজ ফাইলে আপনারা এই জিনিসটা পাবেন না। they are not part of the HTML template and not included in the final parsers file, মানে ফাইনাল পার্সেস ফাইল যেটা হবে সেটার মধ্যে আমাদের এই টেমপ্লেটগুলোর ইমেজগুলো থাকবে না, এটা একটু লেখা আছে। অনেক বায়ারে বলে যে তোমার টেমপ্লেট কিনলাম, যেটা গত ক্লাসে বললাম যে তোমার টেমপ্লেট কিনলাম,
কিন্তু তোমার এখানে তো আমি পাই নাই, কি বলে এটাকে, যে মেন ইমেজ তো পাই নাই, এটা একটা সমস্যা। সো যেই বায়ারগুলো আলাদাভাবে মেসেজ দিয়ে বলবে তাদেরকে মেল করে দিয়ে দিবেন, তাহলে দেখা যাবে কি যে আপনাকে একটা রেটিং দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই জিনিসটা সাজাতে হবে। একটা আমরা এটা প্রথমে সাজাই, আমাদের আইটেমের যে নামটা ছিল সেই নামটা আমরা প্রথমে নিয়ে আসি। আইটেমের নাম ছিল এইটা, তো এইটাকে আচ্ছা আমরা ভাইয়া, এই এই ইনফরমেশন গুলা আর ডকুমেন্টেশন মানে এইগুলা একসাথে করে ভিডিও বানাই দিলে কি সমস্যা হবে? মানে আমি বলতেছি যে যাবে কিনা, ভিডিও বানায় মনে দিলে। করেন একটা, হ্যাঁ মানে এই ইউটিউবে একটা, ইনফরমেশন তো থাকতেই হবে, ইনফরমেশন তো দিতেই হবে, ইনফরমেশন ছাড়া তো তোমার আইটেম অ্যাপ্রুভই করবে না, বলবে তোমার আইটেমে ইনফরমেশন নাই কেন। ইনফরমেশন তো দিতেই হবে, ইনফরমেশন দেওয়ার পরেও যদি মনে হয় ভিডিও দিবা সেগুলো ভিডিও দিতে পারো, কোনো সমস্যা নাই তো। আচ্ছা মানে ভিডিও তো দিতেই পারো, ভিডিও দিলে আরো বরঞ্চ ভালো, আমার আইটেমের মধ্যে কি আছে না আছে ডিটেলস সে ভিডিওগুলো দেখবে। ভিডিওর একটা ইমেজের একটা আইকন দিয়ে অ্যাজ লাইক এই যে এইখানের মধ্যে যেমন আমাদের এই যে একাডিয়া যে ওয়ার্ডপ্রেস এর আইটেমটা অ্যাপ্রুভ হয়েছে, এটার মধ্যে কিন্তু আমরা কিন্তু এই দেখো ডকুমেন্টেশনের লিঙ্ক দিয়েছি, ভিডিও টিউটোরিয়াল দিয়েছি এবং সাপোর্টের ইউআরএলটা দিয়েছি। তো ঠিক আছে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে থেকে দেখবো যে একটা ভিডিও ইউআরএল চলে আসছে, এই যে একাডিয়া ওয়ার্ডপ্রেস থিম কীভাবে ইনস্টল করবে এটার একটা ভিডিও এখানে দেওয়া আছে, যে এখান থেকে ভিডিওটা হচ্ছে, ঠিক আছে। এই এই যে ভিডিওটা কিভাবে এনাবল হবে, কি হবে না হবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তার মানে সে দেখতে পারতেছে যে ভিডিওটা ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করবে থিমটা। সো এটা এরকম থাকবে আর কি। এই যে এখানের মধ্যে যেরকম ভাবে ভিডিওটা দেওয়া আছে এরকম ভাবেও চাইলে দিতে পারো, কোনো সমস্যা নাই। আবার অনেক জি সময় ভাইয়া। এইচটিএমএল এর জন্য মনে হয় এত কিছু দরকার পড়ে না, কারণ এত এখানে কিছু তো লাগে ফাংশনালিটি না কম। আসলে। এরপরে হচ্ছে এই যে এখানের মধ্যে ডেসক্রিপশন দেওয়া ইমেজের, মানে এগুলা ডিপেন্ড করবে, এগুলা হচ্ছে তুমি যা দাও তাই হবে, আইটেমের ইনফরমেশনগুলো দিলেই হবে, হ্যাঁ। মানে আইটেমের ইনফরমেশনগুলো থাকতে হবে যে আইটেমের মধ্যে কি কি ফিচার আছে না আছে, হ্যাঁ। জি ভাইয়া, ওয়ার্ডপ্রেস আইটেমগুলোর মধ্যে বেশি থাকে, বাট এসটিএমএল এর মধ্যে খুব বেশি থাকে না, ভিডিওগুলো থাকে না খুব বেশি, কারণ এখানে তো খুব বেশি ফিচারের বিষয়গুলো থাকে না, এই স্ট্যাটিক তো, স্ট্যাটিকের মধ্যে এত কিছু আসলে থাকে না। আচ্ছা, তো এইখানের মধ্যে ভাই এই পেজের জন্য কি আলাদাভাবে কোনো ডিজাইন করা লাগে আমাদেরকে, না ওইটা কোনটার জন্য? ওই যে যেই পেজটা এখন আমরা করতেছি এইচটিএমএল, হ্যাঁ এই যে না, এইটাই। কোনো ডিজাইন করতে হয় না তো, এটা তো ফ্রেশ, মানে জাস্ট ট্যাগগুলা বোল্ড হয়ে যাওয়ার জন্য, মানে এই টাইটেলগুলো একটু বোল্ড হওয়ার জন্য আমরা স্ট্রং দিছি। আর এই যেহেতু এটা প্যারাগ্রাফ টেক্সট, এই জন্য প্যারাগ্রাফের মধ্যে রাখছি। মানে কোনো জিনিসকে যদি আমরা একটু বোল্ড হিসেবে দেখাতে চাই তাহলে স্ট্রং ট্যাগের মধ্যে রাখতেছি, কারণ ওইখানে এইচটিএমএল ট্যাগ সাপোর্ট করে, এই জন্য। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। যদি আমাদের এরকম এডিটর টাইপের কিছু থাকতো যে লেখা বোল্ড করে মাইক্রোসফট ওয়ার্ডের মতন করে বোল্ড করা যেত, তাহলে তো আর এগুলোর দরকার ছিল না, বুঝছেন? তো এখানে যেহেতু আমাদের ওইরকম ধরনের কোনো এডিটর নাই, এডিটর প্যানেল নাই, এই যে এই জায়গার মধ্যে এডিট করার পরে ধরেন মনে করেন এটাই আপনার এইটা, তো এখানের মধ্যে দেখেন কোনো এডিটর প্যানেল নাই, ঠিক আছে। এই যে এই জায়গায় কোনো এডিটর প্যানেল, মানে এই লেখাটাকে মার্ক করে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করছেন তারা হয়তো বা দেখছেন যে এই ওয়ার্ডে ক্লিক করে যদি আমরা স্ট্রং এর মধ্যে ক্লিক করি তখন এই লেখাটা অটোমেটিক বোল্ড হয়ে যায় এডিটরের মধ্যেই। এই লেখাটাকে বোল্ড করে ক্লিক করলে ইটালিক হয়ে যায়। এটা করছেন আপনারা কোনো সময় ট্রাই করে দেখছেন? তো এগুলো তো এই অপশনে নাই, তাহলে তাহলে এইখানে তো 10 মিনিট আগেও করলাম। হ্যাঁ। তো আচ্ছা, এখানে এটা গেল, তারপর আমরা ভাই এটা আসলে মূলত কাস্টম এইচটিএমএল টাইপের মতো একটা ফিল্ড আর কি। কাস্টম এইচটিএমএল এখানে সাপোর্ট করবে মূলত এটা। আচ্ছা, এখানের মধ্যে আমাদের এটা কোনো ডিজাইন না, ডিজাইন লাগবে না, এখানে শুধুমাত্র কন্টেন্ট, কোনো ডিজাইন না। আচ্ছা, তো আর এখানে ইউএলএলআই এর ইউজার্সটা কেন করা হয়েছে? ইউএলএলআই এর তো একটা লিস্টিং থাকে, তাই না? মানে ইউএলএলআই এর তো একটা লিস্টিং টাইপ থাকে, এই যে ডট 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 করে আছে, তাই না? এই জন্য মূলত এখানে ইউএলএলআই নেওয়া, তো এগুলা বোঝার জন্য। আচ্ছা, তবে ভাই বিষয়গুলো তো যে যার মতো করে তার প্রয়োজন হ্যাঁ মতো হ্যাঁ, যে কমাতে যার বাড়াতে মতন করে পারবে সে এরকম। দিতে পারে, কোনো সমস্যা নাই। এটা যে কোনো সময় চেঞ্জেবল করা যাবে, এটা এরকম না যে একবার দিলাম বিদায় আর চেঞ্জ করা যাবে না, এটা যে কোনো সময় এটা আপডেট করা যাবে, রিমুভ করা যাবে, সব কিছুই, হ্যাঁ। আচ্ছা, যেহেতু আমাদের ক্রিয়েটিভ এজেন্সি টাইপের আইটেম, তো আমরা আমি যেটা করি আসলে ক্রিয়েটিভ এজেন্সি লিখে এখানে সার্চ করি, ঠিক আছে। ক্রিয়েটিভ এজেন্সি এসটিএমএল লিখে সার্চ করে এইভাবে দেখা গেল যে ওপেন করি, এইভাবে ওপেন করে তারা কিভাবে লিখছে এগুলার অপশনগুলো একটু দেখি, হ্যাঁ। এগুলা দেখি, দেখার পরে একটু
দেখি যে আসলে তারা কিভাবে কন্টেন্টগুলো লিখছে। এই যে তারাও তো একটা কন্টেন্ট লিখছে না, তারাও তো কন্টেন্ট লিখছে। এই যে এখানের মধ্যে তারাও তো কন্টেন্ট লিখছে, আবার এই যে এরাও তো কন্টেন্ট লিখছে। এই যে তো এইগুলো জাস্ট একটু দেখি যে কিভাবে দিস টেমপ্লেট কামস উইথ 17 প্রিবিল্ড হোম পেজ, 17টা হোম পেজ দিচ্ছে এটার মধ্যে। এরপরে হচ্ছে মাল্টিপল ওয়েব ডিজাইনার, ডেভেলপার, এইগুলাই আলটিমেটলি। হ্যাঁ, তো এটা দেখি আমাদের চ্যাট জিপিটিকে বলে কিছু কাজ করাতে পারি নাকি, যে এখানে যদি আমরা বলি need description about creative HTML template for Thinforest, দেখি কি বলে। এই দেখেন তারা একদম কি করে দিছে, বানিয়ে দিতেছে, তাই না? এই যে ওই যে না বললাম তো উইথ ফিচার্স নাকি বলি না, ফর থিমপ্রেস্ট, এইটা আসলে সে অটোমেটিক্যালি বুঝে নিছে। হ্যাঁ, এই যে এখান থেকে এই জিনিসগুলো বললো, আমরা কিন্তু এই যে এই টাইপের কন্টেন্টগুলো উত্থাপন করতে পারি। ঠিক আছে, এই টাইপের কন্টেন্টগুলো এটা আমরা কি করব, ইনস্পেক্ট এলিমেন্ট করব। ইনস্পেক্ট এলিমেন্ট করে এটা তো কি দিয়া করছে, ইউএলএলআই দিয়েই করছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা জাস্ট এটাকে এডিট এসটিএমএল করে, এটা তো এরকম একটা অবস্থান হয়ে আছে যে এটাকে ফরম্যাট করতে হবে। তো ফরম্যাট করার জন্য, অটোমেটিক ফরম্যাট করার জন্য না কি করতে হয়, প্রিটিয়ার ইউজ করেন না? না তো আমি তো ফরম্যাটার ইউজ করি না, এসটিএমএল ফরম্যাটার। আপনারা কি ইউজ করেন? আমার এটাতে প্রিটিয়ার ইয়া দেওয়া আছে, তো না, সেটআপ দেওয়া আছে, অনেক সেভ সময় দিলে অনেক কন্ট্রোল সময় সেভ যে দিলে এক্সট্রা একটা স্পেস নিয়ে নেয়, তো এটা একটু আমার জন্য বিরক্তিকর লাগে, এই জন্য। এটা ভাই আমার মনে হয় রিডেবিলিটির জন্য দেয়, মানে পার্ট বাই পার্ট আলাদা করে হ্যাঁ, রাখে আর কি। আচ্ছা এখানে এটা তবে দিলাম। প্যারাগ্রাফ গুলা মাঝে মাঝে ভেঙে যায় আর কি। অসুবিধা তো কিছু থাকবেই। আচ্ছা এগুলো দিলাম। তো এই যে এইখানে যে এগুলো আছে, তাহলে এগুলো আমরা ইউএলএলআই দিয়ে দিই, ইউএল, এখানের মধ্যে ইউএল দিয়ে দিলাম। এইভাবে কোনো সময় আমি করি না, বাট আপনাদেরকে দেখালাম যে এইভাবেও চাইলে আপনারা যদি ইয়ে না পান, মানে সিস্টেম যদি না পান, তাহলে এইভাবেও দিতে পারেন। এই যে এখানে এটা দিয়ে দিলাম, 5 হোম পেজ, এগুলো থাক, এগুলো আমাদের দরকার নাই। 28 ভ্যালিড HTML হয়ে CSS, এটা দিয়ে দিই। এগুলো আমরা এখানে রাখি, রাখার পর এই বিষয়গুলো আমরা এখানে উত্থাপন করলাম না, এগুলো আমরা নিচে উত্থাপন করব। আচ্ছা এইগুলা হলো, এখানে আমরা এইভাবে দিলাম। ঠিক আছে, আরও ডিটেলস, ইন ডিটেলস বললো যে ক্রিয়েটিভ অ্যান্ড মডার্ন ইউআই, পোর্টফোলিও শোকেস। ঠিক আছে, মানে এখানে আরও জিনিসটা আরেকটু, মানে আমি যেগুলো চিন্তাও করি নাই সেভাবেও তারা কন্টেন্টগুলো বানিয়ে দিছে, যে বিল্ড উইথ বুটস্ট্র্যাপ, এই যেখানে লেখা আছে। ঠিক আছে, বুটস্ট্র্যাপ 5 দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটা তো রাখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এখানে ভূমির জায়গায় আমরা এখানে দিয়ে দেবো এক্সডস। আচ্ছা আরেকটা জিনিস হলো কন্টেন্ট, মানে এখানে যে আমাদের কন্টেন্টের যে পার্টটা, এই পার্টটা এখানে মূলত কীভাবে আছে, একটু ছোটো, তাই না? দ্য ক্রিয়েটিভ এজেন্সি ক্লিন কাস্টমাইজেবল এত। আচ্ছা এখান থেকে আমরা যেটা করবো যে এইখানের মধ্যে একটু একটু এরকমভাবে আছে, তাই না? তো এইটাকেই আমরা চাইলে একবারে ফুল কপি না করে আমরা একটু চ্যাট জিপিটিকে দিয়া এখান থেকে আমি দিতে পারি এক্সডস। ঠিক আছে, আলটিমেটলি কমন কিন্তু, মানে এই টাইপেরই কন্টেন্ট আসবে, বাট আমরা এখানে বলবো কি বলতে পারি যে রিজেনারেট, মানে এই টাইপের কন্টেন্টই রিজেনারেট করে দাও, রিজেনারেট কন্টেন্ট। ঠিক আছে, এখন যদি আমি এটা লিখি, তাহলে সে তার মতন করে
মানে আলাদা করে একটা কন্টেন্ট বানায় দিবে। আহা, এখানে আবার কি বলছে যে ভার্সেটাইল অ্যান্ড ফিচার রিচ ক্রিয়েটিভ এজেন্সি টেমপ্লেট মেনশনলি এত ওয়াইড রেঞ্জ এত, কিন্তু এখানের মধ্যে আসলে এই টাইপের কন্টেন্টটাই যদি হতো তাহলে বেশি ভালো হতো। এখানে আমরা দিয়ে দিই লিখে দেন যে নো নিড ফিচার, ওই ক্ষেত্রে দিতে পারে। নিড অনলি নো নিড ফিচার। অনলি ডেসক্রিপশন বা এই টাইপের দিলেই হওয়ার কথা। এই তো এখনই যে দিতেছে, এই তো। তাহলে এখন একটু তার মতন করে আবার একটু অন্যরকম ভাবে দিল আর কি, দেখি। হ্যাঁ, তো এই জায়গাটা আমরা কপি করে আমরা দেখি যে আসলে জিনিসটা কীরকম হচ্ছে। এটা আমরা এই জায়গায় দিলাম, দেওয়ার পর ডাইনামিক ক্রিয়েটিভ এজেন্সি এসটিএমএল টেমপ্লেট, এই যে ডাইনামিক দেওয়া যাবে না কারণ এটা তো স্ট্যাটিক। Xdocs is a creative agency HTML template designed to cater to wide array of industries and professional. It comes equipped তো এখানে আমরা দিয়ে দিব 5 high quality pre-built home pages and variety inner pages including service portfolio team blog. This make Xdocs excellent to creative agency designers, digital agency freelancer, developer and e-commerce তো নাই, e-commerce তো দেওয়া যাবে না এখানে, and developers. and দিয়ে সরি এখানে আমরা বলি যে and দিয়ে এই যে এখানে and না দিয়ে etc দিয়ে দিই, ঠিক আছে। and বলে দিলে তো ফিক্সড করা হয়ে গেল যে এই কয়টা ইউজ করা যাবে। আচ্ছা, etc দিয়ে দিলাম। ইটস অলসো ওয়াইল সুইটেবল ফর কনস্ট্রাকশন কোম্পানিস কি দেওয়া যাবে, দিয়ে দিই যে ডিজিটাল এজেন্সি, ঠিক আছে, কোম্পানিজ, স্টার্টআপ, ব্লগস, ম্যাগাজিন, পোর্টফোলিও, ফটোগ্রাফি, আর্কিটেক্টস, কর্পোরেট ইভেন্টস নাই আমাদের, ইভেন্টসের তো কোনো সেকশন নাই। এরপরে আর্টিস্ট থাকলো or any creative individual, whether you need a business website, a personal portfolio, Xdocs provide versatility and style to meet your needs. ওকে, এখানে একটা কমন টেক্সট আছে যে দিস ইজ এ হাইলি কাস্টমাইজেবল, লুকস অসাম অন ট্যাবলেটস অ্যান্ড মোবাইল ডিভাইস, উই হ্যাভ ইনক্লুড বেস্ট প্র্যাকটিস অফ ওয়েব ডেভেলপ। মানে এটা যে রেসপন্সিভ, এইটার সম্বন্ধে একটা কথা আছে এখানের মধ্যে। আমরা কত পিক্সেলের গ্রিড ইউজ করছি এটা আমাদের একটু দেখে নিই। এটা মনে হয় আমরা 1300 পিক্সেলের গ্রিড ইউজ করছি, তাই না? তো এটা আমরা কত ইউজ করছি, 1350। সো আমরা এখানে দিয়ে দিই 1350 পিক্সেল, 1350। আচ্ছা, এতটুকুর মধ্যে আমাদের এটা হলো। তারপর আমরা নিচে আসি। এগুলা কিন্তু মানে এটাই ফাইনাল না, আমি চাইলে আরও কিছু চেঞ্জেস করতে পারবো, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, পরবর্তীতে যে কোনো সময় চেঞ্জেস করতে পারবো, বাট এগুলা দেওয়াতে সুন্দর হয়েছে। এখন আমরা বলি বুটস্ট্র্যাপ, বেসড অন বুটস্ট্র্যাপ 5 100% রেসপন্সিভ। এরপরে হলো এখানের মধ্যে আমরা দিই যে বিল্ড উইথ সাস 100% রেসপন্সিভ, ফ্ল্যাট, মডার্ন, এত রেটিনা রেডি। হ্যাঁ, রেটিনা রেডি তো আমরা করেছিলাম মনে হয় লোগোটা নিয়ে। হ্যাঁ, ক্লিন এটা। এরপর হলো আচ্ছা সাস এখানে উপর তো লিখছি আমরা, ইউএক্স রেডি, টাচ ফ্রেন্ডলি। আচ্ছা, 5 হোম পেজ, এটাও ঠিক আছে। আর টোটাল পেজ কয়টা আছে এটা একটু আমরা দেখি। টোটাল পেজ আছে 17টা, তো এখানের মধ্যে আমরা দিয়ে দিই 17। আর ভ্যালিড HTML সাপোর্ট, ডিটেল ডকুমেন্টেশন। এখন আমাদের এই যে এইখানের মধ্যে কি আরও কিছু ফিচার ছিল যেগুলো আমরা ইউজ করি নাই? এখানের মধ্যে কি এই যে এইখানে ছিল, জি ভাইয়া, শুধু ওএলটা নেওয়া হয়েছিল, বাকি মার্কআপটা রয়ে গেছে। এই যে এইগুলা তো আমরা নেই নাই, তাই না? জি ভাই, এগুলো নেওয়া হয়েছিল। এগুলো আমরা নিয়ে নিই নাকি? এই ইউএলটা নিয়ে নিই,
এগুলো আমরা ফিচার আচ্ছা ভাই, হেডিং গুলা দিবেন না? ও ওই যে আইডিয়াল ফর এই যেগুলা। জি ভাইয়া। ও হ্যাঁ, দেওয়া যেতে পারে। হেডিং তো আমাদের না আছেই। দিলে না দিলে কিসের ফিচার এটা তো বোঝাটা কঠিন হ্যাঁ, হয়ে যায়। এই যে এখান থেকে দিয়ে এটা কপি করব, এইটা আমরা এখানে যে এই যে এইখানে দিয়ে দিই, ঠিক আছে? দিয়ে এখানের মধ্যে তো হেডিং আছে আমাদের, এটা কপি করে এখানের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখানের মধ্যে আমাদের যে এখানে যে কন্টেন্টটা ছিল, এই কন্টেন্টটা আইডিয়াল ফর, এই যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাস। আর এগুলো তো আমরা একটু আগে দেখছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, ফন্ট ফন্ট আমরা কি ইউজ করেছিলাম? ফন্ট ইউজ করেছিলাম কি? ফেডোরা ডিএম সেন্স। আচ্ছা, এটা আমরা থেকে নেই, SCSS ইউটিলস টাইপোগ্রাফি, এই যে এইটা ফেডোরা ডিএম সেন্স। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে ফেডোরা অ্যান্ড ডিএম সেন্স ফন্ট, গুগল ফন্টস, ঠিক আছে? আচ্ছা, এটাও আমরা ইউজ করলাম। ওকে, সো এখানের মধ্যে আশা করি এই ঝামেলাটা নাই। তো ধরেন ডেসক্রিপশন টেক্সটটা আমরা এইভাবে আমরা বানাতে পারি। হ্যাঁ, আমরা একটু ডিটেলসে আলোচনা করলাম এটা। মানে এটা তো বুঝছেন যে কেন বানাইছি। এটা বানানোর রহস্য হচ্ছে আমরা যখন আইটেম সাবমিট করব তখন আমাদের এরকম একটা ডেসক্রিপশন টেক্সট দিতে হবে। সো সব কিছু রেডি করে তারপর আমরা সাবমিশন করব। এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের আরও একটা না দুইটা জিনিস বাকি আছে। ধরেন এই যে আইটেমটা, এই আইটেমের মধ্যে কিন্তু এই যে একটা এই দেখেন, এই যে একটা লোগো আছে। লোগো বলতে একটা থাম্বনেল বলে এটাকে। এই থাম্বনেলটার সাইজ হলো 80x80। এই 80x80 সাইজ লাগবে। আর এই যে হোভার করলে যেই এখানে যে স্ক্রিনশট বা প্রিভিউ ইমেজ যেটা দেখতেছেন, এটা হলো 590x300 সাইজের একটা ইমেজ লাগবে, ঠিক আছে? তো এই সাইজের ইমেজটা যদি আমরা নিতে চাই, আমরা XDOS লিখে সার্চ করব। অবশ্যই তো এটা ফিগমাটা অ্যাপ্রুভ আছে। তো এই যে দেখেন ফিগমাটা, ঠিক আছে? এখানে ফিগমাটা অ্যাপ্রুভ আছে। তো আমরা এখানে এই ইমেজটার এখানে যাই আর এই প্রোফাইলের মধ্যে যাই। তো প্রোফাইলের মধ্যে যাওয়ার পর এই যে XDOS-এর যে ফিগমাটার ইমেজ, এই ইমেজটা আমরা এখান থেকে সেভ করে নেই 80x80 সাইজ। এই যে এখানে হোভার করলে দেখবেন 80x80। তাহলে আমরা এখানের মধ্যে XDOS-এ যাব, আমাদের এই যে HTML ফাইলস, এখানে গিয়ে সেভ করে দিই। তারপর এই যে এখানে যে ইমেজটা আছে এটাকেও আমরা নিয়ে নিই। এখন এটার মধ্যে দেখেন ফিগমা এটা দেওয়া আছে, যে এখানে যে ফিগমার আইকনটা এটা দেওয়া। তো এটা আমরা যেটা করতে পারি সেটা হলো এটাকে আমরা রিমুভ করে অন্য কিছু বসায় দিতে পারি। হ্যাঁ, যেমন যে ডাউনলোড তো আমাদের আছে, তো ডাউনলোড তো হয়েছেই। এটা আমাদের একটু এডিট করতে হবে। মানে এই ফাইলটাকে দেখি আমরা ফটোশপে ওপেন করি, ফটোশপে ওপেন করে তারপর এই ফিগমার আইকনটাকে আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা ভাই, ফিগমাটা যে কিনছেন এটা ডিলটা কিভাবে করছেন? হ্যাঁ, যে লাইসেন্সটা যে নিছেন যে এটা শুধু আপনি ইউজ করতে পারবেন, তো এতে তো তার লস হইছে না? এটা তো আরো অনেকে কিনতে পারতো। কিরকম? তো আপনি প্রথমে বলছিলেন না যে হচ্ছে এই ফিগমাটা শুধু আপনি একাই এইচটিএমএল এ কনভার্ট করে মানে ইয়াতে থিম ফরেস্টে দিতে পারবেন, হ্যাঁ এরকম একটা লাইসেন্স নিছেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তো তার লস হইলো না? এটা তো আরো কেউ কিনতে পারতো। তো কিনতে তো পারবেই, কিনতে তো আর নিষেধ নাই, তো কিনতে নিষেধ হ্যাঁ, আছে? কিন্তু সে তো আর থিম ফরেস্টে মানে ইয়া দিতে পারবে না শুধু। এটা কি মানে 10 জনে কিনে 10 জনে সাবমিট করতে পারবে? বিষয়টা কি এরকম বুঝাইতেছো? হ্যাঁ 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 ভাই, আমি এটাই বলতেছি। কেমনে এইভাবে এই চিন্তাটা কিভাবে করলাম? মানে না না, আমি বলতেছি আপনি যেটা নিয়ে দিলেন মানে থিম ফরেস্টে সেল দিবেন, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো এটা তো আরো অন্য কেউ করতে পারতো। না না, করতে তো পারবে কি করে? আপনারা তো এই পারমিশনটা দিল, আপনারা তো এই পারমিশন ছাড়া তো ফি- সাবমিট করতে পারবে না। পারমিশন ছাড়া কি হ্যাঁ হ্যাঁ, সাবমিট করতে পারবে? না না, আপনি যে পারমিশনটা নিছেন এই হ্যাঁ পিএইচডি ফিগমাটা যা তার কাছ থেকে যে হ্যাঁ পারমিশনটা হ্যাঁ হ্যাঁ নিছেন, হ্যাঁ, আমি বলতেছি এটার জন্য কি তারা এক্সট্রা কোনো কিছু পে করা লাগছে বা কিছু অবশ্যই একটা এটার করা জন্য লাগছে আমাকে নাকি? 30,000 টাকা কস্টিং করতে হয়েছে।
হ্যাঁ হ্যাঁ ভাই, আমি এইটাই জানতে চাচ্ছি। এটা তো ফ্রিতে তো কোনোভাবেই দিবে না। তুমি একটা ডিজাইন করলা, এই ডিজাইনটা তোমার এটা কি চাইলে আরেকজনে 5 জনে করে সাবমিট করতে পারবে, তাহলে তো আর ইজি হয়ে যেত বিষয়টা, তাই না? মানে বিষয়টা এরকম না, মানে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার না, মানে এইখানে তুমি মনে হয় ক্লিয়ার না। দেখো এইটা, এই কোশ্চেনটার সিস্টেমটা তোমার বিষয়টা মনে হয় ক্লিয়ার না। যেমন আমি যে আইটেমটা সাবমিট করতেছি, এই আইটেমটা তাকে আমি টাকা দিয়ে কিনে নিছি, ফুল রাইট কিনে নিছি তার কাছ থেকে, 30,000 টাকা পেমেন্ট লাগছে আমার। তো তার কাছ থেকে আমি টাকাটা দিলাম, দেওয়ার পর সে আমাকে একটা টিকিট আইডি জেনারেট করছে, টিকিট আইডি পাঠাইছে যে হ্যাঁ আমি যে ইনভার্টারতে যখন সাবমিশন করবো, এটা বলবো একটু পরে, ইনভার্টার যখন সাবমিশন করব তখন সেই টিকিট আইডিটা অবশ্যই উল্লেখ করতে হবে যে এটা আমাদের নতুন একটা সাইট টেমপ্লেট আমরা ডেভেলপ করছি। আর এই যে দেখো, এই যে টিকিট আইডি, টিকিট আইডি বলতে যে আমি টিকিট আইডি দিলেই তারা টিকিট আইডিটা যখন তারা চেক করবে, যে আমাদের যেমন সাপোর্ট টিকিটের একটা, প্রত্যেকটা সাপোর্টের যেমন একটা টিকিট আইডি জেনারেট হয়, তারা ওই টিকিট আইডি দিয়ে হিট যখন করবে তখন দেখবে ও আচ্ছা ওই প্রোফাইল এই প্রোফাইলের সাথে একটা মার্জিং আছে, তারা ওই থিম পিউর প্রোফাইলকে পারমিশন দিছে, তাই সাবমিট করতে পারছে। যখনই আমি আইটেমটা সাবমিশন করতাম বা তুমি সাবমিট করতে যাবা, তখনই রিভিউয়ার বলবে এই আইটেমটা অলরেডি মার্কেটে অ্যাপ্রুভ আছে, তুমি অবশ্যই মেইন অথরের কাছ থেকে একটা পারমিশন টিকিট আইডি দাও। যখন পারমিশন টিকিট আইডি দিতে পারবে না, মনে করো আমার আইটেমটা হলো আমার ফিগমা, এখন তুমি এই আইটেমটা দেখে দেখে হুব হুব করে সাবমিট করে দিছো, তখন তো ইনভার্টার রিভিউয়ার নিবে না। তো মানে আরেকজনও করতে পারতো বলতে, আমি বিষয়টা আরেকটু আমাকে যদি বুঝাই বলতো সুবিধা হতো। না না ভাই, আমার কাছে বিষয়টা আমি ক্লিয়ার। একটু বলি, দিগন্ত ভাই, আমি একটু এখানে বলি ভাই, আর ক্লিয়ার আমি হবে। আমি এখন যেটা বুঝছি যে ফিগমাটার দাম হচ্ছে ইনভার্টারতে $12, সেখানে ভাই দিছে 30,000, মানে এক্সট্রা চার্জ দিয়া উনি রাইটসটা নিয়ে নিছে। শোনো, এখানে যে $12 দিয়ে যারা কিনবে, তারা কোনো সময় থিম পরিষেবা সাবমিশন করার জন্য কিনবে না, কথা বুঝছো? হ্যাঁ ভাই, এই জিনিসটা আমি বুঝতে থিম পারছি পরিষেবা ক্লিয়ার। সাবমিশনের জন্য $12 দিয়ে কিনবে না, এটা কিনবে হলো নিজস্ব সাইট বিল্ড করার জন্য কিনবে। ধরো তোমার একটা সাইট তুমি বানাবা, এখন তুমি এই $12 দিয়ে কিনে তারপর তুমি নিজস্বভাবে তোমার সাইট বানিয়ে তুমি তোমার সাইট ডিজাইন এজেন্সির সাইটে তুমি পাবলিশ করবা, এইটার জন্য। কিন্তু তোমার এই $12 দিয়ে কিনে তুমি ওই থিম পরিষেবা সাবমিশন করার জন্য তুমি কিনো নাই, হ্যাঁ? এইটা আর কি হ্যাঁ ভাই, বিষয়, এটা সবাই আশা করি এই বিষয়টা বুঝছেন। এরপরেও ক্লিয়ার না থাকলে আমাকে আজকে এই কোশ্চেন করেন। ভাই বিষয়টা ক্লিয়ার, কিন্তু এরপরও আরেকটু কথা হচ্ছে, এইখানে দুইটা সেল দেখাচ্ছে, কি কারণ আপনি কপিরাইট কেনার পরও কি তারা সেল করতে পারবে এটা? কি থিম ফরেস্টে ফিগমা সেল জি করতে জি, পারবে, ফিগমা তো কোনো সমস্যা না, আমি তো ফিগমার মানে কপি। কপিরাইট কিনছেন আপনি, ওই অ্যাপ্রুভ করাইতে পারবেন আপনার প্রজেক্ট, হ্যাঁ, কিন্তু এটা যে কেউ নিতে পারবে আবার কিনে, ওইটা সমস্যা নাই আর না কি। কোনো সমস্যা নাই। ফিগমা ভাইয়া, ফিগমা এখানে 100 সেল হলেও আমার আসে যায় না, কারণ সে তো ফিগমার অ্যাপ্রুভ করাইছে বিদায় তো আমাকে কপিরাইটটা দিতে পারছে, ফিগমাটা তো জি তার, ভাই, বুঝতে পারছি। আমাকে ভাইয়া, ডিজাইনের কপিরাইট লোকাল দিছে। সেল এখনো সে করতে পারবে, সে চাইলে লোকাল সেল করতে পারবে, যে কেউ কিনতে পারবে, হ্যাঁ, কিন্তু কেউ এটা সাবমিট করতে সাবমিট পারবে করতে না, পারবে না সে আর কি। যা কিছু তা জি করুক ভাই, কিন্তু ক্লিয়ার ইনভার্টারতে সাবমিট করতে পারবে না, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া, ভাই, ক্লিয়ার। মানে আহ, সে তার ফিগমা ডিজাইন নিয়ে যা খুশি তা করুক, কিন্তু ইনভার্টারতে সে আর কোনো কিছু সাবমিট করতে পারবে না। সে যদি সাবমিশন করে, সে যদি তার প্রোফাইলেও সাবমিশন করে হয়তো বা অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু আমি যদি কমপ্লেন করি দেখো সে আমাকে ফুল রাইটের পারমিশন দেওয়ার পরেও সে তার সাইটে এটা সাবমিশন করছে, তাহলে তার প্রোফাইলের 12টা বেজে যাবে, কথা বুঝছেন? তার প্রোফাইলের 12টা আচ্ছা বেজে যাবে। মানে মনে ভাইয়া, করেন আপনি তাহলে আমাকে পারমিশন দিছেন সাবমিট করার জন্য, এখন আপনি কি করলেন আমার সাথে বেইমানি করে, আপনি হয়তো বা আরেকজনের কাছে ওইটা পারমিশন সেল করে দিয়েছেন, আবার আমার কাছেও তো আগেই সেল করছেন, দ্বিতীয়বার আরেকজনের কাছেও 30,000 টাকা 20,000 টাকা সেল করে দিয়েছেন। কারণ ওই লোক আমার আগে অ্যাপ্রুভ করাই ফেলছে। ধরেন আমি যেমন এটা আপনাদের কোর্সের জন্য অনেক দিন ওয়েট করালাম, এই ডিজাইনটা প্রায় এই ডিজাইন কিনছে প্রায় 1 বছর হয়ে গেছে, তারপর আপনাদের কোর্সের জন্য প্রায় 5-6 মাসের উপরে হয়ে গেছে, সব মিলে আমার 1 বছর উপরে। এখন সে চাইলেই কিন্তু এটা HTML ভার্সনটা সাবমিট করতে পারতো, যদি সাবমিট করে দিত আর আমি ইনভার্টারতে যাই সাপোর্টে যাই কমপ্লেন করতাম যে দেখো আমার কাছে সে কপিরাইট সেল করছে, এই যে তার টিকিট আইডি, সে আবার সে অন্য জনের কাছে এটা সেল করছে, তখন তাকে বলতো যে তোমার যে আইটেমটা সেল করছো ওনার কাছে যদি ওই আইটেমটা ডিলিট না করাও, তাহলে তোমাদের প্রোফাইল কিন্তু সাসপেন্ড করে দিব, পরে কিন্তু তারা সাসপেন্ড। এইগুলা থিম ফরেস্ট এগুলা হার্ডলি মানে, তা না হলে তো যে কারো আইটেম যে কেউ করেই সাবমিট করে অ্যাপ্রুভ করাই ফেলতো, ইজিলি হয়ে যেত। বিষয়টা এত সহজ না আর কি, হ্যাঁ এরকম। মানে কপিরাইটের বিষয়টা অনেক কঠিন, বুঝছো তাজদিদ, বুঝছো বিষয়টা কি? জি ভাই। ওকে, জি ভাইয়া। তাহলে হ্যাঁ, আমরা জি ভাইয়া। এখন এইখান থেকে এই যে লোগোটা, এই লোগোটাকে আমরা একটু সাইজ করে দিই। হ্যালো ভাই। বলেন। ভাই আমার এখানে আরেকটু প্রশ্ন ছিল যে আপনি যে ফিগমা আপনি বলছেন 30,000 টাকা, তো
আমরা তো থিম ফার্স্টের ইয়েতেই শিখলাম আর কি কাজটা। তো সেক্ষেথে আমরা তো অত টাকা দিয়ে এই ফিগমা বা পিএইচডি এটা কিনতে পারবো না। তা কাজ করার ক্ষেত্রে আমাদের করণীয় কি এটা থাকতে আমি পারে? এটা আমার মানে সাবমিশন করার পরে এই রিলেটেড আলাদা করে আমি কথা বলবো, হ্যাঁ? মানে সাবমিশন এখন তো এটা যদি নিয়ে ডিসকাস করতে চাই তাহলে আজকে আর সাবমিশনের প্রসিডিওরে যেতে পারবো না, আরও কাজ আছে তো। আমরা আচ্ছা। পরবর্তীতে আপনারা কাজ করতে গেলে কিভাবে হবে এটা আজকেই আমার ক্লাস নাই, ক্লাস শেষ না, আমি আরও কয়েকটা ক্লাস আপনাদেরকে এক্সট্রা হিসেবে দিব, যেগুলোর বিষয়ে আমি হয়তো বা আপনাদেরকে আরটিএল বিষয়গুলো দেখাবো। এরপরে হলো আরটিএল বিষয়টা কীভাবে ফুল করবো না, আমি হয়তো বা একটা হোম পেজ করে দেখাবো যে এইভাবে আরটিএল করতে হয়। এরপরে হচ্ছে কিভাবে আপনারা থিম প্রসেসের জন্য কাজ করতে পারেন সেই সকল বিষয়ে একটা গাইডলাইন দিব, তা নাহলে তো আপনারা বুঝবেন না কিভাবে কি করতে হবে, হ্যাঁ? সো আমি এইসব বিষয়ে জি ভাই, আর দুই একটা ক্লাস নিলে আমি ভালো এইভাবে হবে। বিষয়টা ইয়ে করে দিব, হ্যাঁ? ওকে। ঠিক মানে আছে, এখন যদি thank আমি you. এটা ডিসকাস করতে যাই তাহলে আমি আমার যেই টার্গেটটা করেছিলাম আজকে যেটা করবো এটা আবার পিছনে চলে যাবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, বুঝতে যদিও আমি পারছি। এক্সট্রা কথা Thank you. তাস দিতে আমাকে একটু ভেজাল লাগাই দিছে, তাস দিন না কে দিগন্ত আমাকে ভেজাল লাগাই দিছে, কে দিগন্ত? জি ভাইয়া, তুমি জি ভাইয়া। তুমি ভেজাল লাগাই দিছো, বেসিক বিষয়টারে তুমি একদম ভেজালে নিয়ে চলে গেছো। এই এই $12 দিয়ে একটা আইটেম কিনে যদি কেউ আইটেম থিম পরে সাবমিশন করতে পারে তাহলে আমি 40,000 টাকা স্যালারি দিয়ে ডিজাইনার রেখে তাহলে আমার তাহলে লস না আলটিমেটলি? তাহলে তো আমি যে এখানে ইউআই টেমপ্লেটের মধ্যে ফিগমাতে যাব, ধাপা ধাপ একটা একটা করে ফিগমা ডাউনলোড করব, আর মনে হয় ডেভেলপারকে বলবো নেও এসটিএমএল করো, এসটিএমএল করবে আর সাবমিট করবো আর অ্যাপ্রুভ হবে, আর মনে করেন ডলার আর ডলার, বিষয়টা এরকম সোজা না, হ্যাঁ? এইসব বিষয় আমি আলোচনা করব, অসুবিধা নেই। দেখি ভাই মোটামুটি ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজার বা ব্লগ পেজ এগুলা ডাইনামিক করতে পারি। বাহ, অনেক আচ্ছা। ভালো। যাই হোক, তো সময় দিতে হবে ভাই। এটা আমাদের এটা ডিসকাশন হয়ে গেছে, আমরা যে কাজে গেছিলাম এই কাজে আসি। তো এখানের মধ্যে আমি যে সিলেক্ট টুলটা ক্লিক করে এটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এই যে ফিল আইকনে ক্লিক করলে আমি কন্টেন্ট অ্যাওয়ার যদি দিয়ে দিই তাহলে এটা দেখবো যে গায়েব হয়ে গেছে। দেখেন এই যে এখান থেকে এটা রিমুভ হয়ে গেছে, একদম সেম টু সেম মনে হচ্ছে এখানে কিছুই নাই, ঠিক আছে? তো আমরা এখানে ধরেন যেটা করব, দেখি এসটিএমএল এর একটা লোগো বসায় দেই। HTML লোগো এই যে এইটা বসাই দিতে পারি, এই যে এটা আমরা বসাই দিতে পারি। এটাকে আমরা কন্ট্রোলের, এটা কীভাবে আছে, পিএনজিতে আছে, ডাউনলোডে রাখি। তো এখানে যেই ইমেজটা আছে এটাকে আমরা টান দিয়ে এখানে ছেড়ে দিব। ওহ, এটা তো হয়ে আছে, কি বলে এটাকে, ট্রান্সপারেন্ট, একদম অবস্থা খারাপ হয়ে আছে। তো এটা আমরা না নিয়ে যেটা আরো ইজি আছে ইমেজটা, ভাই চাইলে ওইটাই নিতে পারতেন, আপনি ওই সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতেন, তাও হইতো। আচ্ছা এইটাকে আমরা ফটোশপে ওপেন করে ট্রিম করে ফেলি তাহলে তো চলে যাবে। ভাইয়া ট্রিম করলে মনে হয় না যাবে, ব্যাকগ্রাউন্ড আনলক করে হ্যাঁ হ্যাঁ, ডিলিট দিলে কি ভাই হবে? আপনি হচ্ছে Trim করলে কুইক মনে হয় সিলেকশন না টুল যাবে। ভাই, কুইক সিলেকশন টুল দিয়ে আপনি কাজ করেন। ওই যে দেখেন ওখানে ওই যে কুইক সিলেকশন টুল 4 নাম্বার, তাহলে 4 কি নাম্বার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে? তালা মারা আছে এই যে ডান একটা পাশে। ম্যাজিক পয়েন্ট টুল আছে ভাই, আপনি আমার কথা শুনুন। হ্যাঁ হ্যাঁ, এই যে দিতেছি তারা। ওই যে 3 নাম্বারের ভিতরে ম্যাজিক পয়েন্ট বা কুইক সিলেকশনের ভিতরে একটা 4 নাম্বার টুলের ভিতরে একটা টুল আছে আচ্ছা ম্যাজিক এইটা পয়েন্ট, তালা মারা কেন? এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আসতেছে। ডাবল ক্লিক করেন তালা ছুটে যাবে। হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক করেন। আচ্ছা দাঁড়ান, এটা মনে হয় ভাই এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। করা যায় ভাই, আপনি আমার কথা শুনেন হ্যাঁ, তাহলে হবে। আচ্ছা একটু দেখছি, এই যে এখান থেকে এটা কি আপনার আসলে ফার্স্টে এটা কি ডাব্লিউ আসলে চাপলে PNG পরে image নাকি? হ্যাঁ, এই যে চাপলেও হয়ে যাবে। expression এইটা। আপনি ওটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে দেখেন আরেকটা টুল আছে, ক্লিক করে ধরে রাখেন, ওই যে ম্যাজিক ওয়ান টুল আছে না, তবে এটা এখানে রিমুভ হবে না, আপনি হচ্ছে ওটার মধ্যে কপি করতে পারবেন না, আর আলাদা ইয়ের মধ্যে নিয়ে যেতে পারবেন না, ওই যে হ্যাঁ, হ্যাঁ। আপনার ডিজাইনের মধ্যে। এটা এখন হবে, এখন আপনি নিয়ে যান ওই ডিজাইনের মধ্যে নিয়ে যান, আপনার ডিজাইনের মধ্যে নিয়ে যান, এখানে ছেড়ে দেন। আগে আসতেছে না, কোনোভাবে আনার চেষ্টা করেন এখানে। লোকটা ছাড়া দেবো, লোকটা ছাড়ে নেন।
আপনি কন্ট্রোল ডি প্রেস করে আচ্ছা, ডি এই সিলেক্ট এই যে করেন, এখানে কন্ট্রোল ডি। লকটা হয়ে আছে কেন? এই যে লকটা তো থাকার কথা না। আমি তো এই ভাইয়া কন্ট্রোল শিফট আই প্রেস করেন, এখন যেভাবে আছে থাকুক, কন্ট্রোল শিফট আই। এই দিছি তো কন্ট্রোল শিফট আই। এখন এটা, হ্যাঁ এইটুকু হচ্ছে, কন্ট্রোল সি দিয়া কপি করেন। ভাই ওখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করেন, হয়ে যাবে ভাই। ভাই করা আরেকটা যাবে। কথা বলি ভাই, সহজ উপায় ভাই, আপনি ব্রাউজার থেকে ইমেজটা কপি করেন আগে, আমার কথা শুনেন, ব্রাউজার হ্যাঁ। থেকে এটাকে কপি করেন, এই যে ও, লগোটাকে কপি এই করেন দেখেন আসছে ব্রাউজার কি? থেকে। এটা আসছে আপনার ব্যাকগ্রাউন্ড, এই জন্য ইনভার্ট করতে হইব, কন্ট্রোল শিফট আই দিয়া ওই ছবিটা ক্লিক করতে হইব আর কি। আচ্ছা দাঁড়ান। পিছনেটা সিলেক্ট না করে সামনেটা সিলেক্ট করা লাগবে। ভাই আপনি ব্রাউজারে যাবেন প্লিজ, এখান থেকে কপি করেন এই image। যে ফ্ল্যাট, এখান থেকে এই কপি যে করেন। ফ্ল্যাট আইকনে যে এখান থেকে দাঁড়ান দিতেছি HTML। আমি একই আসলে কাজ অনেক ভাবে করা যায়। আমি আসলে ফটোশপে এতটা এক্সপার্ট না তো। এটার মধ্যে আমরা যাই হচ্ছে এখান থেকে। ভাই এটাই কপি করেন না ভাই, আপনি হ্যাঁ, করেন প্লিজ, এটা এটা কপি করেন, হ্যাঁ কপি করেন এখান থেকে, কপি। কপি ইমেজ। এবার ভাই, ফটোশপে হতে গিয়ে পারে, পেস্ট করেন, PNG টাইপের এখানে হতে পেস্ট পারে। করেন, এটা ছোট করেন, এবার টেনে ছোট করেন ইমেজটাকে, লগো। হ্যাঁ হ্যাঁ এই কর্নারে ছাপ দেন ভাই। হ্যাঁ হয়েছে ভাই। এখন আপনি এটাকে বড় করেন একটু, বড় করে যে ম্যাজিক ওয়ান টুল আছে না যেটা, হ্যাঁ। ওটা ওই ওই টুলটা নেন আগে, 4 নাম্বারের ভিতরে আছে, হ্যাঁ। এবার কালোর মধ্যে ক্লিক করেন, এবার ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করেন, এই তো কাহিনী খতম ভাই। কারণ ভাই আমি ফটোশপ পারি, ইলাস্ট্রেটর পারি তো, তাই না? এই জন্য আর কি। কিন্তু যাই হোক, পার্সন কি জাদু আলহামদুলিল্লাহ। দেখালেন ভাই। হ্যাঁ না, ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে কি, সেম টাইপের কালার সে পিক আপ করবে, সব সব সিলেক্ট করবে আর কি, ওই টুলের কাজই হচ্ছে এটা। এই তো ধরেন এইটাই আমাদের আসলে দরকার ছিল, দেখছেন আগে যেরকম ছিল এরকমই হয়ে গেছে। এখানে দেখেন আরেকটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা হলো, যেহেতু এটা আমার ফিগমা ফাইল নাই। আচ্ছা, এটা কি ফিগমা ফাইল আছে নাকি একটু দেখি। যেহেতু এটা আমার ফিগমা ফাইল নাই, তাই ফিগমাতে যা এডিট করি নাই। তো এখানের মধ্যে দেখেন ফিগমা ডিজাইন লেখা আছে, মডার্ন ক্রিয়েটিভ এজেন্সি ফিগমা ডিজাইন এটা লেখা আছে। আমাদের এক্সডক্সের মধ্যে কি প্রিভিউ থাম্বনেলটা আছে কিনা এটা একটু দেখি। না থাকলে সমস্যা নাই। যদি না থাকে, আপনাদের হাতে যদি এই ফাইলের এডিটর অপশন না থাকে, তাহলে এই যে আমার মতন এরকমভাবে একটা বেজল করে নেবেন, তাহলেই দেখবেন ঠিক হয়ে গেছে। এই ফিল কন্টেন্ট এয়ার দিয়ে দিলে এই এটা তো ওই যে এটা চলে আসছে। তো এইখান থেকে আমি ফিল থেকে কালার সিলেক্ট করব, কালার সিলেক্ট করে এইগুলা দিয়ে আসবে না, লেয়ার করা আছে তো, লেয়ার গুলা মার্জ করতে হইব। হ্যাঁ তাই তো দেখতেছি। আচ্ছা কন্ট্রোল সমস্যা শিফট নাই, কি এই যে দেন, এখন হবে, এখন এবার এখন হবে, হবে। এবার হবে, এই কারণ যে আপনি ভুল কন্টেন্ট এয়ার দিলে যে এখন চলে যাবে। আচ্ছা আবার দিব, এই যে কন্টেন্ট এয়ার দিলে চলে যাবে। এই যে দেখেন এখন একদম মনে হচ্ছে কি কিছুই নাই এখানে, তাই না? তো এখানের মধ্যে এখন যেই কন্টেন্টটা আমরা লিখবো সেই কন্টেন্টটা তো এখানে এই ফন্টের সাথে তো মিলবে না। তাহলে পুরোটাই হচ্ছে কন্টেন্ট এভার করে রিমুভ করে দিতেন ওখানকার যত লেখা। হ্যাঁ, তো এইটাকে আমরা কালারটা দিয়ে দিই। আজকে যদি মাসুদ ভাই এখানে থাকতো আমার সুবিধা হইতো। কি সুবিধা ভাই? ওই যে এই জিনিসটা এখন করে দিতেন আপনি। হ্যাঁ আমি এগুলো ভালো পারি ভাই। আমি এই যে ভাই যে কন্টিনিউয়ারের যেটা করলেন না ভাই, এটা কিন্তু অ্যানিমেশনের মধ্যেও এই অপশনটা আছে। এটা আবার কি করা যায়, ভিডিওর ভিতর থেকেও একটা জিনিসকে, চলমান জিনিসকেও রিমুভ করা যায় তাই নাকি? এবং বোঝা যাবে না। কেমনে হ্যাঁ সম্ভব ভাই? এটা আফটার ইফেক্ট দিয়ে করা যায়। ধরুন আপনি হচ্ছে খেলাধুলা করতেছেন, আপনি যে বল ফুটবলকে লাথি মারলেন, আপনি চাচ্ছেন যে এই ফুটবলটাকে আপনি সরাই দিবেন, আচ্ছা আপনি সরাই দিতে পারবেন। তখন ভিডিওতে কিরকম দেখাবে, আপনি অযথায় লাথি, কিছুকে কোন একটা জিনিসকে লাথি মারছেন, জিনিসটা নাই, এরকম হয়ে যাবে তখন বিষয়টা। মানে এমন কাজ করা যাবে যে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কেমনি পসিবল। আচ্ছা দেখেন এটা 19-20 আছে, এটার জন্য কোনো অসুবিধা হবে না। আমরা এটাকে 14 দিয়ে দেখি কেমন হয়। ভাই এটা ডিজাইনারের এতে, এটা নতুন একটা ডিজাইন আর কি। হ্যাঁ ধরেন এস্টিমেল টেমপ্লেটটাকে একটু বেশি আলাদা করে একটু ফোকাস দিলাম আর কি, বুঝছেন? এই
জি ভাই, চেঞ্জ যারা করে রং নিব, আমি দিয়ে এটা আপনি আমার অফিসের ডিজাইনারকে দিয়ে এটা চেঞ্জ করে নিব, বাট এটার জন্য কোনো অসুবিধা নাই, এখন যা আছে ওকে। আর এতটুকু, আচ্ছা এটাকে ফন্ট ওয়েট যেটা আছে কত আছে, রেগুলার আছে, তো আমি এটাকে যদি লাইট করে দিই, দেখি এই যে লাইট করে দিলে মনে হয় তো স্যার একটু ঠিক আছে, এই খুব বেশি ডিফারেন্ট নাই, ঠিক আছে ওকে। এই তো একটু যে মডার্ন ক্রিয়েটিভ এজেন্সি HTML টেমপ্লেট লিখে দিলাম, হ্যাঁ। তো এইটাকে এখন আমি সেভ দিয়ে আমি এটা জায়গা মতন যেখানে ছিল এখানে আমি এটাকে সেভ করে দেই, এই যে এটার উপরেই সেভ করে দিলাম। আচ্ছা, তো আমাদের প্রিভিউ থাম্বনেল এটাও হয়ে গেল। তো আলটিমেটলি আমরা যখন আইটেম সাবমিশন করব তখন এখানের মধ্যে যে আমাদের প্রিভিউ ইমেজটা আছে এটাকে আসলে জিপ করে দিতে হয়, হ্যাঁ। তো এটা আমি কিভাবে বলতেছি, আমরা যখন আইটেমটা সাবমিশন করব তখন দেখেন আমাদের একটা জিনিস দরকার লাগবে, হ্যাঁ। মনে করেন আমরা এই জায়গার মধ্যে আমাদের প্রোফাইলে ঢুকলাম, এখানে তো অলরেডি আসি, ধরেন প্রোফাইলে ঢুকলাম, প্রোফাইলে ঢোকার পর আমরা এখান থেকে এই যে আপলোডে যাব, এই যে আপলোড, ঠিক আছে। আপলোডে যাওয়ার পর আমরা দেখব কি কি রিকোয়ারমেন্ট এই জায়গার মধ্যে, তারপর আমরা সেই অনুযায়ী যেতে থাকি। তো এখানে আমরা কোন ক্যাটাগরিতে সাবমিশন করব এটা আমাদেরকে আগে জানতে হবে, ঠিক আছে। কোন ক্যাটাগরিতে সাবমিশন করব এটা আমাদের লাগবে। আচ্ছা, তো এটা হচ্ছে এইখানের মধ্যে ক্লিক করে, এটা যেহেতু আমাদের একটা HTML টেমপ্লেট, তাহলে এটাকে আমাদের দিতে হবে এই যে সাইট টেমপ্লেটের মধ্যে। স্ট্যাটিক ধরনের যেগুলো টেমপ্লেট আপনি সাবমিট করবেন সেগুলো ক্যাটাগরি হলো সাইট টেমপ্লেট। আপনার যদি এটা ওয়ার্ডপ্রেস হতো তাহলে ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হতো, ঠিক আছে। আপনার যদি এটা ফিগমা হতো তাহলে UI টেমপ্লেটে ক্লিক করতে হতো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখন সাইট টেমপ্লেটে ক্লিক করব। এইখানের মধ্যে দেখেন, এইখানের মধ্যে দেখাচ্ছে যে আমি 5টা আইটেম সাবমিশন করতে পারবো, ঠিক আছে। মানে একটা প্রোফাইলের মধ্যে আমি 5টা আইটেমই সাবমিট করতে পারবো, কিন্তু আপনার যদি নতুন কোনো প্রোফাইল হয় তাহলে আপনি অ্যাট এ টাইমে একটা আইটেম সাবমিট করতে পারবেন। কারণ আপনার যখন এটা এলিট হতর হয়ে যাবে, মানে $75,000 যখন ইনকাম হয়ে যাবে, তখন আপনাকে এখানে অ্যালাউ করবে যে আরও ইমেজ আরও আপলোড করার জন্য, মানে আমি 5টা আইটেম সাবমিশন করতে পারবো অ্যাট এ টাইমে পার ক্যাটাগরিতে। সো এখানে কারণ হচ্ছে কারণ আমাদের এটা এলিট হতর পাস হয়ে গেছে এই জন্য। সো আমি এখানে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন যে নেম চাচ্ছে। তো আমরা আমাদের আইটেমের মধ্যে এখানে অবশ্যই নেম আছে, এই নেমটা শুধু এই যে এটা, কোনো স্ট্রং ট্যাগ বা কিছু দেওয়া যাবে না। তো এখানের মধ্যে আমরা সাবমিশন প্রসিডিউরে যাচ্ছি, হ্যাঁ। তো এখানের মধ্যে এই যে এখানে ক্লিক করবো এক্সডস ক্রিয়েটিভ, এটা দিলাম আমরা, ঠিক আছে। আর এখানের মধ্যে দেখেন যে HTML ট্যাগ সাপোর্ট করবে কিনা কিছুই বলে নাই, বাট নিচে ডেসক্রিপশনের মধ্যে দেখেন যে HTML অর প্লেন টেক্সট এলো, নো ইমোজি, কোনো ইমোজি দেওয়া যাবে না। HTML অর প্লেন টেক্সট অ্যালোড, দিস ফিল্ড ইজ ইউজড ফর সার্চ, সো প্লিজ বি ডেসক্রিপশন কি ডেসক্রিপটিভ, ইফ ইউ আর লিঙ্কিং টু এক্সটার্নাল ইমেজেস প্লিজ মাইন্ড দ্য পেজ লোড স্পিড, ইউজ ফিউ কম্প্রেস দেন অ্যান্ড হোস্ট দেম অন ফাস্ট সার্ভার। মানে আমি যদি এখানে আমার কোনো নিজস্ব ইমেজ বা কোনো কিছু আপলোড রাখতে চাই তাহলে আমার নিজস্ব সার্ভারে রেখে দেন সেই লিঙ্কটা এখানে ইউজ করতে, এবং ইমেজের কোয়ালিটি যেন ভালো থাকে বাট বেশি সাইজ যেন না হয়ে যায়, এরকম আর কি একটা কিছু কথা বললো। তো আমরা এখানে কোনো HTML ট্যাগ দিব না, ডাইরেক্ট আমাদের যে র টেক্সট এটা সেটা দিয়ে দিব। আর এইখানের মধ্যে দেখেন যে কি ফিচার্স হলো আপনার আইটেমের মেন 3টা ফিচার্স কি, এগুলো আপনাদের এখানে থাকতে হবে। তো মেন 3টা ফিচার্স কি, আমরা যখন ক্রিয়েটিভ এজেন্সি লিগে সার্চ করছি, এই যে ক্রিয়েটিভ এজেন্সি HTML টেমপ্লেট দেখেন এই যে ওনারা কি দিছে, মেড ফর ক্রিয়েটিভ এজেন্সি স্টার্টআপ, এই যে এই টেক্সটটা অনেক ভালো। তো মেড ফর ক্রিয়েটিভ এজেন্সি অ্যান্ড স্টার্টআপ এইটা আমরা এখানে দিয়ে দিলাম, এইটাকে বলা হয় কিওয়ার্ড, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাদের এখানে বুটস্ট্র্যাপ 5 পার্সোনাল পোর্টফোলিও ডিজিটাল এজেন্সি, হ্যাঁ এটাও দেওয়া যেতে পারে, এরকম ধরনের জিনিস দেওয়া যেতে পারে। আরেকটা জিনিস আমরা অন্য একটা টেমপ্লেট থেকে নেই, যে বুটস্ট্র্যাপ 5 দিতে পারি, হ্যাঁ বুটস্ট্র্যাপ 5 রেসপন্সিভ অ্যান্ড ক্লিন মডার্ন ডিজাইন, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি, এগুলা মোটামুটি সার্চেবল, হ্যাঁ। কেউ যদি ক্লিন অ্যান্ড মডার্ন ডিজাইন লিখে সার্চ করে তাহলে আমাদের এই রিলেটেড যত ধরনের কিওয়ার্ড আছে সবগুলো সামনে আসবে, মানে আমাদের টেমপ্লেটগুলো সামনে আসার ট্রাই করবে। কেউ যদি ক্রিয়েটিভ এজেন্সি অ্যান্ড স্টার্টআপ লিখে সার্চ করে তাহলে আমাদের টেমপ্লেটটা সামনের দিকে আসা ট্রাই করবে, হ্যাঁ। আচ্ছা, এই যে জায়গাটা
এই যে এইখানের যে কন্টেন্টগুলা, এই কন্টেন্টটাই মূলত এই যে এইগুলা, হ্যাঁ এই যে এইগুলা আমাদের টেমপ্লেটে যদি সার্চে চলে আসে তাহলে এই যে এইগুলা পাবে, বুঝতে পারছেন? এই যে এইগুলা পাবে, এই কন্টেন্টগুলা আমাদের যে এইখানে যে আইটেমগুলো দিয়েছি এইগুলা পাবে। এখন ধরেন আমাদের HTML ডেসক্রিপশন, এই যে লেখা আছে HTML ডেসক্রিপশন, এই যে আমরা যে ডেসক্রিপশনটা ক্রিয়েট করলাম এখানে, ওকে, এইটা কপি করব, কপি করে আমাদের এইখানের মধ্যে দিয়ে দিব। আচ্ছা এই যে এখানে দিয়ে দিলাম, এই যে এখানের মধ্যে দিয়ে দিলাম। তো এটা ফুল এখানে দিয়ে দিব। এখানে আর তো কোনো কিছু এডিট নেই, কারণ আমরা তো এখানে এডিট দেখেই আসছি, সো এখানে আর কোনো সমস্যা নাই, এটা যা আছে তাই। ক্রিয়েট ওয়াইড অ্যারে অফ না দিয়ে আমরা ভেরিয়াস দিতে পারি, যেটা মানে সাপোর্ট করছে যেটা, সেটাই আমরা দিয়ে দিলাম। হ্যাঁ এই যে ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রফেশনাল, সমস্যা নেই, কন্টিনিউ দিয়ে দিলাম। গুগল কিছু কিছু ভুল ধরতেছে, যেমন HTML এটা বড় হাতে দিতে বলতেছে, এয়ার অ্যান্ড এই যে এটা টেমপ্লেট অর ইনক্লুড না, এটা ঠিক আছে। পারপোজ অনলি কি, পারপোজেস অনলি, পারপোজেস, ওকে। আর এখানের মধ্যে কোনো বানান কোনো কিছু আছে অ্যান্ডের জায়গায়, এটা কমা দিতে বলছে, এগুলো কোনো বিষয় না। সো ডেসক্রিপশনগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এটা আমাদের আজকে সাবমিশন করেছিলাম, এটা রয়ে গেছে। এইখানে দেখেন, এইখানে মূলত আমাদের ফাইল সিলেকশন করতে হবে, হ্যাঁ মানে আমাদের কী কী আইটেম সেটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে চোজ আইটেমে ক্লিক করে আমাদের যে এক্সডক্সটা ছিল সেখানের মধ্যে আমরা এই HTML ফাইলে যাব। এই যে আমাদের যে প্যাকেজ ফাইলটা এখানে দিলাম, ঠিক আছে, প্যাকেজ ফাইলটা দিলাম। তারপর আমরা দেখি যে এখানে কী কী চাইছে। দেখেন থাম্বনেলের সাইজ কত বলছে, 80x80। তো আমাদের যে থাম্বনেল 80x80, যে এটা দেখেন আমাদের তো এক্সডক্স, যেটা 80x80 সাইজ, এটাও আপলোড করে দিলাম। আর এখানের মধ্যে দেখেন প্রিভিউ ইমেজকে বলছে অবশ্যই জিপ করে দিতে, ঠিক আছে, PNG অথবা JPG ফরম্যাট হতে হবে। তো আমাদের যে ইমেজটা কিন্তু জিপ করা নাই, ডাইরেক্ট ইমেজ, এটা দিলে কিন্তু সাবমিশন হবে না। হ্যাঁ তো আমরা কি করতে হবে, 590x300, দেখেন এখানে লিখাই আছে, তারা এখানে ডিটেলস লিখে দিয়েছে যে 590x300 সাইজ হতে হবে। জেপিজিটা থাম্বনেলটা আমাদের 80x80 সাইজ হতে হবে। সো আমরা এখানের মধ্যে এটাকে জাস্ট রাইট ক্লিক করে এই যে সেন্ড কম্প্রেস জিপ করে দিব, এই যে এটা জিপ। তো এটা ইমেজ আর আমাদের এখানে দরকার নাই। তো আমরা কি করব, এইখান থেকে আবার এই ফাইলে যে এই যে প্রিভিউ ইমেজ যেটা, এটাকে এখানে ওপেন করে দিব। ওপেন করে দিলে আমাদের 3টা ফাইল আসলো, 3টা ফাইল। তাহলে থাম্বনেলের জায়গায় আমরা থাম্বনেলটা সিলেক্ট করে দিব, প্রিভিউ ইমেজের জায়গায় প্রিভিউ জিপটা ধরায় দিব, ওকে। আর এই যে দেখেন মেইন ফাইলস বলতে কি, মেইন ফাইলসই হলো ওই যে প্লেস হোল্ডার এবং আপনার কি বলে এটাকে, প্লেস হোল্ডার এবং হচ্ছে ওই যে ডকুমেন্টেশন যেটা ফাইলটা, এই যে আমরা যে প্যাকেজ ফাইলটা ক্রিয়েট করছিলাম, এই যে এটা প্লেস হোল্ডার এবং আপনার এক্সডক্স যে প্লেস হোল্ডারের যে ফাইলটা, ওই ল্যান্ডিং ফাইল যেটা আমরা বানাইছি সেইটা, আর হচ্ছে ডকুমেন্টেশন যেটা জিপ করছি একসাথে, সেই ফাইলটা এখানে। আর এখানে দেওয়া আছে দেখেন অপশনাল, মানে এটার যদি কোনো ওয়ার্ডপ্রেস থিমও আপনি ইনক্লুড করতে চান তাহলে দিতে পারবেন। যেহেতু আমাদের এটা ওয়ার্ডপ্রেস থিম নাই বা কিছু একটা, এটা এখানে অ্যাড করার কোনো দরকার নাই, কারণ এটার ওয়ার্ডপ্রেস থিম এখানে তো আর আমরা দিব না। আমরা এটা ওয়ার্ডপ্রেস থিম যদি বানাতে চাই আলাদা করে সাবমিশন করবো, তাই না? তো এইটা এই পর্যন্ত হলো। এখন আসেন ক্যাটাগরি, এই আইটেমটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়বে। এখন আপনার তো অ্যাজ এ নতুন হিসেবে আপনি বুঝবেন কী করে এটা কোন ক্যাটাগরির মধ্যে দিতে হবে। এই জন্য এই রিলেটেড দিয়ে যে আমরা সার্চ করলাম, এখানে ক্রিয়েটিভ এজেন্সি HTML টেমপ্লেট লিখে যে সার্চ করলাম, সার্চ করার পরে দেখবেন অন্যরা ওই আইটেমটাকে কোন ক্যাটাগরির মধ্যে সাবমিশন করছে। দেখেন এখানের মধ্যে দেখেন যে পোর্টফোলিও দিছে, এটা হলো ক্রিয়েটিভ পোর্টফোলিওর মধ্যে রাখছে। এখানে দেখেন একজনে ক্রিয়েটিভের মধ্যে রাখছে, একজনে বিজনেসে রাখছে, মার্কেটিংয়ে রাখছে, এই যে পোর্টফোলিওতে রাখছে। ম্যাক্সিমামই ক্রিয়েটিভ ক্যাটাগরির মধ্যে রাখছে। সো আমরা এই আইটেমটাকে ক্রিয়েটিভের মধ্যেই রাখবো। তাহলে আমরা এখানে যাব ড্রপডাউনে, এই যে সাইট টেমপ্লেট, যেহেতু আমাদের এটা সাইট টেমপ্লেটের আন্ডারে, এই যে দেখেন ক্রিয়েটিভের আন্ডারে পোর্টফোলিও, মানে ক্রিয়েটিভ ক্যাটাগরির আন্ডারে পোর্টফোলিওতে আমরা সিলেকশন করে দিলাম, ঠিক আছে। হাই রেজলিউশন মানে কি, যেহেতু আমরা ফুল এইচডি ডিভাইসে কাজ করছি তাহলে এটা অবশ্যই হাই রেজলিউশনের মধ্যেই পড়ে, এই জন্য আমরা এটাকে হাই রেজলিউশন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি আছে, কম্পিটিটিভ ব্রাউজার বলতে কি, যে এই আইটেমটা কোন কোন ব্রাউজারে সাপোর্ট করবে। আমাদের এখানে সবগুলা ব্রাউজারই সাপোর্ট করবে, শুধু i10টা বাদ দিবেন, ঠিক আছে। i10টা এগুলো ব্যাকডেটেড ব্রাউজার, এগুলো বাদ দিবেন। i11 থেকে যত ব্রাউজার আসে সব সিলেকশন করে দিবেন। আর কম্প্যাটেবল উইথ মানে কোন
ফ্রেমওয়ার্কের সাথে কম্পাটেবল, ঠিক আছে? আমরা যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করছি তাহলে বুটস্ট্র্যাপ, ওকে? আপনি যদি রিয়েক্ট জেস কাজ করতেন তাহলে রিয়েক্ট জেস সিলেকশন করতেন, আপনি যদি অ্যাঙ্গুলার কাজ করতেন তাহলে অ্যাঙ্গুলার। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করছি, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করছি আমরা। তো থিম ফরেস্টের সাথে কি কি ফাইল আপনি ইনক্লুডেড করছেন এটা এখানে বলতে হবে। আমরা মনে করেন পিএসপি ফাইল একটা আছে, এটা অ্যাড করছি, HTML ফাইল আছে, CSS ফাইল আছে, SCSS ফাইল আছে, হ্যাঁ, JS ফাইল আছে, ওকে? আর হলো এই যে পিএসপি, HTML, CSS, SCSS, JS ফাইল, এগুলো আমরা অ্যাড করা আছে। অন্য কোনো ফাইল এখানে যেহেতু রিলেটেড নাই তাহলে এগুলো দিলাম না। কলামস মানে হচ্ছে ধরেন আপনার আইটেমের মধ্যে কেমন কতগুলা কলাম ইউজ করা হয়েছে, আমরা এখানে 4+ রাখি, কিছু কিছু জায়গার মধ্যে 4+ কলামও ইউজ করা আছে, সো আমরা 4+ দিয়ে রাখলাম। কলামটা 4+ দিয়ে রাখবেন সবসময় এটা, হ্যাঁ? আর লেআউটের মধ্যে দেখেন ফিক্সড, আপনি যদি রেসপন্সিভ করে থাকেন তাহলে রেসপন্সিভে ক্লিক করবেন। আপনি যদি মনে করেন না আমার এটা রেসপন্সিভের কোনো বিষয় নাই এখানে, তাহলে ফিক্সড করে দিবেন, অবশ্যই রেসপন্সিভ করে দিবেন। রেসপন্সিভ এখানের মধ্যে দিয়ে দিবেন, মানে আপনার লেআউটটাকে অবশ্যই রেসপন্সিভে সিলেকশন করে দিবেন, যেহেতু এটা রেসপন্সিভ করেই আমরা দিচ্ছি। এইখানে দেখেন মেইন পয়েন্ট যেটা ডেমো ইউআরএল। ডেমো ইউআরএল বলতে হচ্ছে এই যে আমরা যে এখানে আইটেমটা দেখতেছি এই আইটেমটাই তো ডেমো ইউআরএল, তাই না? আমরা কি এই লিঙ্কটা এখানে দিতে পারবো? দেখেন তো, এটা কি এখানে দিতে পারবো? দিলে কি বাইরে পাবে লিঙ্কটা? দেখেন লোকাল ভাই। তো এটা তো পাবে না, তাহলে আমাদের এখন কি করতে হবে? সার্ভারে আপলোড করতে হবে, তাই না? তো তো এখানের মধ্যে আমরা আমাদের সার্ভারে লগ ইন করে ফেলছি। তো এটা আমরা যেটা করব, আমাদের যেই টেমপ্লেটটা, এই যে এখানের মধ্যে যে আমাদের মেন ইমেজ সহকারে যে টেমপ্লেটটা, যে এইটা তো আমাদের মেন ইমেজ সহকারে, তো এইটাকে আমরা কি করব, কপি করে আমাদের এটা তো আমাদের গিটে অ্যাড করা, যদিও আপনাদের সার্ভারের মধ্যে আপনারা ইউজ করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, সার্ভারের মধ্যে যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আমি একটা ম্যানুয়ালি আপলোড করে দেখাই, যেহেতু গিটের বিষয়ে হয়তো অনেকেই কনফিউজ থাকবেন। তো আমি ধরেন আমাদের সি প্যানেলে ঢুকবো সার্ভারে, হ্যাঁ, গিটের মাধ্যমে আর দিচ্ছি না, পরে আমি গিটের মাধ্যমে সরাই নিব, সমস্যা নেই। ধরেন আমি এখানে গেলাম, এখানে আসার পর আমি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লগ ইনে দিয়ে দিই। লগ ইন দেওয়ার পরে আমার 2 ফ্যাক্টর ভেরিফিকেশন চাইবে, সিকিউরিটি কোডটা আর কি। ধরেন আমার এই কোডটা আমি এখানে দিয়ে দেব। আচ্ছা, দেওয়ার পর আমার যে ড্যাশবোর্ডটা, মানে আমার ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডের মধ্যে আমার এটা চলে আসবে, ঠিক আছে? তো এখানে আসার পর আমি ওয়েবসাইটে ক্লিক করব। আমরা মনে করেন এখানের মধ্যে এই যে html.net এখানে চলে যাব, মানে HTML এর যে হোস্টিংটা এখানে চলে যাব। তো এখানে যাওয়ার পর এই সার্ভারটা অনেক ইজি টু ইউজ করা, বাট আপনার ইনিশিয়াল ক্ষেত্রে এইরকম মানে এত টাকা দিয়ে সার্ভার কেনা দরকার নাই। বাংলাদেশি কোনো হোস্টিং থেকে 2000 টাকা বা 15,000 টাকার মধ্যে হোস্টিং পাওয়া যায়, সেগুলো আপনারা দিবেন। আচ্ছা, এখানের মধ্যে অথবা আপনারা এই যে ভার্সেল আছে না, ভার্সেলেও আপলোড করতে পারেন বা গিটহাবে আপলোড করেও দিতে পারেন প্রথম দিকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাংলাদেশের সার্ভারগুলো অনেক স্লো হয় না? এখন আলটিমেটলি যেমন টাকা দিবেন তেমনই তো সার্ভিস হবে, তাই না? তো ক্লায়েন্টের ক্ষেত্রে আর কি, যে আমরা ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করছি, সেক্ষেত্রে ক্লায়েন্টের দেখা গেছে যে তার রিকোয়ারমেন্ট থাকবে কিনা, যে ভালো আমরা যদি কোনো একটা প্রোডাক্টে ঢুকে নাই পাই, সেক্ষেত্রে সে চাইবে আমার প্রোডাক্টটা কিনতে? না, লোডিং তাই বলে যে আপনার একটা HTML সাইটের জন্য যে আহামরি কোনো রিকোয়ারমেন্ট সার্ভার দরকার হয়, বিষয়টা এরকম না। আপনি যদি ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন ধরনের ব্যাকএন্ড টাইপের কোনো কিছু আপলোড করেন, সেক্ষেত্রে একটু ভালো সার্ভার হওয়াটা জরুরি। বাট HTML এর জন্য মানে এত বেশি দামি সার্ভার না হলেও হয়। বাংলাদেশ থেকে যারা এই যে cPanel সার্ভার সেল করে, ওদের মাধ্যমেই আপনি ইজিলি HTML টেমপ্লেট ইয়ে করতে পারবেন। এখন মনে করেন আপনি তো এটা ডেমো পারপাসে ইউজ করবেন, হয়তো বা আমার এখানে ধরেন 100-র মধ্যে 80 রেটিং এর সার্ভার, আপনি হয়তো বা 60 রেটিং এর সার্ভার পাবেন, এই কম বেশি, মানে আহামরি খুব বেশি অসুবিধা হবে না। মানে আপনার বায়ার তো শুধুমাত্র ডেমোটা দেখবে আর কিছু না, মানে এইটার মাধ্যমে তো বায়ারের কোনো টেমপ্লেটে আপলোডও করবে না, কোনো কিছুই না, শুধুমাত্র আপনার সাইটের ডেমোটা দেখবে, মানে আপনার সাইটে কি আছে ওইটা দেখবে। কিন্তু
যদি এখন আপনি কি বলতে দ্য সার্ভার ক্যান নট বি রিচড, তার মানে হচ্ছে যদি আপনার সাইট যদি একবারই লো থাকে যে আপনার ডিজাইনের ওপেনই হচ্ছে না, তাহলে তো আপনার বাইরে আপনার সাইট যদি ওপেনই করতে না পারে তখন তো কিনবে না। তো এটা একটু দেখে নেবেন যে কারা কম দামের মধ্যে ভালো দেয় তাদের কাছ থেকে নেবেন, আর যদি আপনার সাধ্য থাকে তাহলে ভালো সার্ভার কিনে নেবেন। বিষয়টা এরকম না যে আপনি নর্মাল সার্ভার ইউজ করেন, এখন আপনার সাধ্যের মধ্যে যেটা সুবিধা হয় ওইটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। না, এটা আসলে ভাই বলার কারণটা কি যে মনে করেন দেখা গেছে যে মানে বাংলাদেশের ক্ষেত্রে এরকম প্রবলেম হয়তো, এই কারণে আমি বললাম। আর দেখা গেছে আমি নেমস্পের যে সার্ভার গুলো থাকে শেয়ার হোস্টিং, এগুলো তো বেশ মোটামুটি ভালো হওয়ার কথা। নেমচিপের সার্ভার আর তারপরে চাইতে এডি- নেমচিপের সার্ভারের চাইতে ইয়ার সার্ভারটা ভালো, এই হোস্টিঙ্গারের সার্ভারটা ভালো। আচ্ছা আচ্ছা ভাই, আমার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যে আপনি হোস্টিং এর যে আপনার সাইট এখন হোস্ট করছেন যেগুলো HTML টেমপ্লেট, ফিউচারে আপনি যদি অন্য একটা কোম্পানির হোস্টিং নেন, সেক্ষেত্রে এই যে এখানে যে আপলোড হওয়া যত ফাইলগুলো, এগুলো ফিউচারে কি করবেন? তখন ওইখানে মুভ করে দিব। মুভ করে দিলে লিংক কি ঠিক থাকবে তখন, বা নাকি আবার নতুন? ডোমেন যদি ঠিক থাকে তাহলে ঠিক থাকবে, ডোমেন চেঞ্জ হয়ে গেলে লিংক চেঞ্জ হয়ে যাবে, তখন লিংকগুলো আবার আলাদা করে থিম ফরেস্ট ইউআরএল চেঞ্জ করে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের টেমপ্লেটটাকে আমরা যেটা করব যে এইখানের মধ্যে আমরা দিয়ে দিব, এই রুটেই আমরা আপলোড করে ফেলবো, ঠিক আছে? তো এই রুটে যদি আপলোড করতে চাই তাহলে আমাদের যেই এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে জাস্ট এখান থেকে ধরে আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দিব। এই যে আপলোডিং, এই দেখেন আপলোড হচ্ছে, ঠিক আছে? মানে ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দিলাম এখানে, ছেড়ে দিলে দেখবেন এখানে আমাদের এক্সডক্স নামে কোনো ফাইল নাই, ঠিক আছে? এক্সডক্স নামে কোনো ফাইল নাই, কিন্তু এই ফাইলটা আমাদের এখন চলে আসবে এখানে। এই যে আপলোড হচ্ছে, 300 ফাইল রিমেনিং। এই যে প্রগ্রেস বার এখান থেকে দেখাচ্ছে। ভাই আপনি এই হোস্টিং কত বছরের জন্য কিনেছেন? এটা কিনেছি আমি 2 বছরের জন্য কিনেছিলাম, তারপর আবার এটা এই বছর আবার রিনিউ করছি আরেকটা সার্ভার হোস্টিং করে নেওয়া 4 বছরের জন্য, ওইটা আরো 2 বছর মেয়াদ আছে। আচ্ছা, পরে রিনিউ করতে গেলে তো প্রচুর টাকা লাগবে, আমি দেখলাম এরকম। আমার $117 লাগে প্রত্যেক বছরে একটা সার্ভার। আচ্ছা একটা এটা হলো নরমাল HTML গুলা শো করানোর জন্য মোটামুটি নরমাল সার্ভার নিছি, আর একটা হচ্ছে আমি 54,000 টাকা দিয়ে 4 বছরের জন্য একবারে কিনে নিছি, এই জন্য আমাকে 70% ডিসকাউন্টে কিনছিলাম আর কি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম দেয়, মানে হ্যাঁ। 4 বছরের জন্য 56,000 টাকা দিয়ে কিনছি ওই ভালো হোস্টিংটা। আচ্ছা কারণ আমি তো জানি আমার হোস্টিং লাগবেই, সুতরাং 1 বছরের জন্য কিনে লাভ কি? আমি আর যদি 4 হ্যাঁ। বছর সেফ থাকি তাহলে 4 বছরের জন্য কিনলে যদি আমার 8 বছরের টাকার কস্টিং দেওয়ার জন্য 4 বছরের যদি হয়ে যায় তাহলে আমার একসাথে কিনাই ভালো। কি নাই এই ভালো, জন্য রাইট। আমি কিনলে 4 বছরটা একসাথে কিনি, 4 বছর পরে পরে রিনিউ করি, তাহলে আমার জন্য সুবিধা হয়। তাহলে দেখা গেল 4 বছর পরে রিনিউ করলে কি ওই অ্যাকাউন্টে রিনিউ করেন না, নাকি নতুন আবার একটা নতুন করে হোস্টিং কিনেন? নিব, নতুন আরেকটা হোস্টিং নিয়ে ডোমেইনটা ওইখানে মুভ করে খালি হোস্টিং এর ডাটাটা খালি ওই সার্ভারে মুভ করে দিব, তখন আমার দেখা গেল আচ্ছা ঠিক আছে ভাই, মানে তখন আমরা আমার বাঙালিরা এরকমই হয়, নাহলে আমরা তো কখনো রিনিউ করব অনেক না। মানে ওইখানে আমার তাহলে আমার কস্টিং পড়বে জানেন কত? আলটিমেটলি 56,000 না, আমার প্রায় 2 লাখ টাকা কস্টিং পড়ে যাবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তখন তো আমার এটা ধরেন আমার 1-2 দিন যদি সময় নষ্ট হয় সমস্যা নাই, কিন্তু জি। শুধু শুধু সার্ভার কস্টিং দিয়ে তো লাভ নাই। আচ্ছা ধরেন এই ভাই, যে দেখেন share আমার এটা আপলোড হয়ে গেছে, এই যে xjobs নামে আমাদের ফাইলটা এখানে আসছে, ঠিক আছে? তাহলে এই ফাইলটা আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদের এখানে এই যে hixstudio.net। তাহলে hixstudio.net যেহেতু আমাদের এটা একদম রুটের মধ্যে রাখছি, তাহলে আমরা যেটা করব যে hixstudio.net / এখানে দিব xdos, যদি ইন্টার করি দেখি আসে কিনা। এই যে দেখেন আমাদের কিন্তু সার্ভারে আমাদের এটা এখনো টেস্ট করা হয় নাই যদিও, যে আসলে কোনো জায়গার মধ্যে ইমেজ মিসিং আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, এগুলো আমরা যদিও টেস্ট করি নাই। বাট প্রবলেম হওয়ার কথা না, কেন? কারণ আমরা তো ইমেজগুলা মানে উল্টাপাল্টা নেম অনুসারে দেই নাই। বড় মনে করেন লোকাল হোস্টে আমি বড় হাতের নামের আছে কিন্তু ছোট হাতের নামে আমি লিখে রাখছি, তাহলে দেখা গেছে লোকাল হোস্টের সমস্যা করবে না। বাট সার্ভারের মধ্যে একদম যেই নামে আপনার ইমেজের নামটা আছে ওই নামই থাকতে হবে। মনে করেন লোকাল হোস্টে আপনার একটা ইমেজের নাম হচ্ছে demo.jpg, ঠিক আছে? ডেমোটার ডিটা বড় হাতের, কিন্তু আপনি সোর্সের মধ্যে লিখছেন ডেমোটা ছোট হাতের করে লিখে দিয়েছেন।
কিন্তু লুকালুসে এরকম ইমেজটা কিন্তু শো হয়ে যাবে, কিন্তু সার্ভারে গিয়ে দেখবেন ওই ইমেজটা আর পাচ্ছে না, মানে ইমেজের নামটা একজ্যাক্টলি যে নামটা সেই নামই থাকতে হবে, তা না হলে ইমেজগুলা পাবে না। আমরা এরকম ভেজাল করি নাই, সো আমাদের এরকম ইস্যু না হওয়ার সম্ভাবনা এটাই অনেক বেশি। দেখি অন্য লিঙ্কগুলা দেখি। এই যে প্রিলোডার যারা দেখতে যাচ্ছিলেন দেখেন, এই যে প্রিলোডারগুলা এই যে চলে। আচ্ছা, এখানের মধ্যে কি আমাদের কোনো ভেজাল হয়েছে নাকি? যে এইটা কি, এই যে এটা এরকম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেল কেন এই জিনিসটা? ভাই এটা তো মনে হয় আলাদা শেপ একটা পিছনে। হ্যাঁ, এটা মনে হয় যে আমরা ইমেজটাকে ইয়ে করেছিলাম তো, ব্লারটাকে মনে হয় ঠিক করেছিলাম, মানে হয়তো বা যে বেশি সাইজের কারণে ইয়ে ঠিক করেছিলাম, এটাকে হালকা একটু সাদা হয়ে গেছে এই। এরপর দেখি অন্য কোনো জায়গাতে কোনো সমস্যা আছে নাকি। এগুলা সমস্যা নাই। ইমেজ মিসিং হওয়া, এই যে দেখেন এইখানে একটা সমস্যা হয়েছে, এটা এরকম কেন? এটা তো সমস্যা। এই যে এই জায়গাটা এরকম হয়ে আছে কেন? সমস্যা তো এটা কিভাবে হইলো এরকম? এখানে আপনি মেবি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ব্যবহার করেছিলেন, আমার মনে হচ্ছে এরকম। এই যে এইখানে তো ঠিক আছে, তো এইখানের মধ্যে এরকম কেন? সার্ভারে যাওয়ার পরে দেখছেন কিরকম হয়ে গেছে, যেই পাশটা দেখছেন, খেয়াল করছেন? আহা, এটা এরকম কেন হইলো? এমন সময় গিয়া যদি এই কাহিনী হয়, মনে করেন ওই যে কি বলে এটাকে, ধরেন আপনার টিম মেম্বার, ঠিক আছে, ধরেন একটা অফিসের টিম মেম্বাররা একটা কাজ করছে, এখন বসকে দেখাবে, ঠিক আছে, যে বস আসেন দেখেন কাজ শেষ। বস আইসা যখন বলছে এখানে ক্লিক করো, ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে সাইটটা মনে করেন ইররে বন্ধ হয়ে গেল, বিষয়টা এরকম হয়ে গেল। কারণ আমরা মেন সাইটে গিয়ে টেস্ট করতেছি, গিয়ে দেখতেছি এটা এরকম হয়ে গেছে, বাট এইখানে তো ঠিকই আছে, এখানে ঠিকই আছে। এইখানে ইমেজ কি ঘটনাটা ঘটছে কি এখানে আসলে? এই কাহিনী তো এই যে দেখেন এখানে হয়ে গেছে কত, 1600 × 783 হয়ে গেছে কেন? এইটা কাহিনীটা কিভাবে হলো এরকম? 1600 × 783। ওহো, এটা সার্ভারের মনে হয় অটো কম্প্রেস করছে, বুঝছেন? সার্ভারে অটো কম্প্রেস করলে তো সমস্যা। মানে আমাদের এখানে কিন্তু ইমেজগুলো ঠিকই আছে। এই যে এখানে দেখেন সাইজ দেখছেন, ব্যাকগ্রাউন্ডের সাইজটা এই যে 1920, সার্ভারে এসে অটো কম্প্রেস হয়েছে ইমেজটা। হ্যাঁ, এই কারণে এরকম হয়েছে। সব ইমেজ যেমন হবে না, শুধু যেই ইমেজগুলো একটু বড় শুধুমাত্র সেই ইমেজটাকেই এই কাহিনীটা করছে। বাট সার্ভারের সেটিং দেখি তো, এটা একটা কথা হইলো। ডাটাবেস অ্যাডভান্স, ক্যাশ ম্যানেজার যাই, এখান থেকে ক্যাশ ম্যানেজারে যাই, ক্যাশ ম্যানেজারে যায়া পার্স স্পেসিং এত, পার্স ক্যাশ না, এটা ইমেজটাকে অটো এরকম ভাবে করে ফেলছে। লোগো মেকার, ওয়েবসাইট এরর, মাইগ্রেট এটা ওয়েবসাইট, ডোমেনের মধ্যে পারফরমেন্স, হোস্টিং। আচ্ছা, ইমেজটাকে ওপেন করি দেখি। দেখছেন কাহিনীটা করছে কি? ইমেজটা ছোট হয়ে গেছে, বাট আমাদের আসলে একজ্যাক্টলি ইমেজটা কিন্তু ছোট না। এই যে এরকম হবে, ঠিক আছে, এই ইমেজটা যদি এখানে এরকম হতো। ওই ইমেজটা কি আবার সার্ভারে শুধু আপলোড করলে হবে না ডাইরেক্ট? দেখি ইমেজটা ওইখানে গিয়ে আপলোড করে দেখি বরাবর। তাহলে এটা কোথায় আছে? হিরো বিজি জেপিজি, যাই দেখি। এটা অটো কম্প্রেস করে, বুঝছেন, মানে সার্ভারে অটো কম্প্রেস করার কারণেই এই সমস্যাটা হয়েছে। বাট অটো কম্প্রেস তো আমার জানা মতে এনাবল করি নাই,
কেউ হয়তো বা আমার ডেভেলপারের কেউ হয়তো বা এটাকে অটো কম্প্রেস এনাবল করছে। অটো কম্প্রেস এনাবল করলে এই সমস্যাটা হয়। হিরো বিজি জেপিজি তো নাকি, হিরো বিজি জেপিজি, হিরো বিজি জেপিজি এটা ডিলিট করে দিই। আচ্ছা ডিলিট করলাম। ডিলিট করার পর এখানে আবার ইমেজটাকে দিয়ে দিই, দেখি না, দেখছেন এটা অটো অটো এমন করে দিচ্ছে। আচ্ছা এটাকে এখন একটা কাজ করা যায়, যে এই কাজটা হচ্ছে সাময়িকের জন্য একটা কাজ করা যায়। সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা এই যে টিপি হিরো এরিয়া যেটা, এটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, তাহলে একটা সাময়িক সলিউশনটা আমরা এখানে দিতে পারি। কিন্তু সাময়িক সলিউশন দিতে হলে তো আবার আমাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে রাখতে হবে, মানে আমাদের ইয়ে রাখতে হবে, সিএসএসটা রাখতে হবে। তো এইটাকে আমি আপাতত এই জায়গার মধ্যে কোনো একটা জায়গার মধ্যে রাখতেছি, বাট এটা আমি সলিউশন করে আপনাদেরকে জানাবো। যদিও এটা সলিউশনটা আপনাদের এখান থেকে খুব বেশি জেনেও লাভ হবে না। ধরেন আমি যে কোনো একটা ধরেন ফ্ল্যাট আইকনের এই সিএসএস এর মধ্যেই আমি এই সিএসএসটা, যেহেতু আমরা এসসিএসএস এ হাত দিচ্ছি না, সেহেতু এইখানের মধ্যে রেখে দিই, দেখি। আচ্ছা ফ্ল্যাট আইকনের নিচে আমি আপাতত এটা রেখে দিলাম এসিএসএসটা। পরে আমরা আমাদের লোকাল থেকে আমরা এটাকে ফিক্স করে রাখবো, এটা যেন আমাদের ঠিকঠাক হয়ে যায়। আদারওয়াইজ এই ছোট একটা ইস্যুর জন্য আমরা আইটেম সাবমিশনটাকে আটকাবো না। কি ব্যাপার, এত ক্যাশ ধরে রাখছে কেন? তো আমরা এখানের মধ্যে দেখি সিএসএসটা পেলো কিনা। পুরোটাই ক্যাশ হয়ে আছে। আচ্ছা এই ক্যাশটাকে আমাদের বন্ধ রাখতে হবে। বন্ধ রাখতে হলে আমাদের ফাইলস, ডাটাবেস, অ্যাডভান্স, এই যে ক্যাশ ম্যানেজার এখান থেকে এটাকে অফ করে দিই, যে অটোমেটিক ক্যাশ এটা বন্ধ করে দিলাম। মানে আমাদের এটা এমনভাবে ক্যাশ করে রাখছে, দেখেন বলতেছে 30 মিনিট এটা ক্যাশ হয়ে থাকবে। তো 30 মিনিট ক্যাশ বলতে যা ছিল ওই সিএসএসটা রিফ্লেক্ট হচ্ছে না, খেয়াল করছেন সার্ভারে সিএসএসটা রিফ্লেক্ট করতেছে না। এই হয়েছে এখন দেখেন, এখন কিন্তু চলে গেছে। বিষয়টা বুঝছেন কি হয়েছে? মানে সার্ভারে এটাকে আমাদের যে জিনিসটা আছে এটা 30 মিনিটের জন্য মানে যা ছিল তাই করে রাখছে। আমি সিএসএস আপডেট করছি, এটা দিচ্ছেই না। এখন ঠিক আছে, এই দেখেন এখন এটা যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ফ্ল্যাট এখন থেকে পাচ্ছে। আচ্ছা এটা রাখলাম, আর কোনো ছোটোখাটো সমস্যা যদি থাকে সেগুলো আমাদের একটু চেক করতে হবে। আসলে সবগুলা পেজে সব পেজে প্রবলেম থাকবে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড এগুলা এটা দেই, এগুলা সবগুলা পেজ একটু ওপেন করি, দেখি কোনো ঝামেলা আছে নাকি। মানে রিভিউয়ারের চোখে পড়ার আগে আমাদের এখানে ঠিক করতে হবে। এগুলা আমাদের কোনো সমস্যা নেই। এগুলাতে দেখেন যে এই ইমেজটার ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হয় নাই। এখানের ক্ষেত্রে এটা আমাদের তো ফাঁসবে না, এটা কোনো অসুবিধা নেই, এটা ফাঁসে নাই, এটা ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। এরপরের ক্লাসে আপনাদেরকে আমি আরটিএল সম্বন্ধে বোঝাবো। আরটিএল কি, আরটিএল সম্বন্ধে কি কেউ করছেন, কোনো সময় কাজ করছেন আরটিএল সম্বন্ধে কারো ধারণা আছে? একটু বলেন তো, এটাকে বলতে থাকেন কথা। জি ভাই কাজ করছি। কাজ করছেন না? আরটিএল এ করে কি বলেন তো? জি মানে আরটিএল এর কাজটা কি একটু আমাদেরকে একটু বোঝান। আরটিএল এর ওই যদি ওই যে আরবি যারা অ্যারাবিক আছে আপনার এই যে রাইট টু লেফট যেটা, হ্যাঁ ওইটা আর কি
যেমন অ্যারাবিক ভার্সনে কনভার্ট করতে হলে জি ওই জিনিসটা করতে হয় আর কি। জি আচ্ছা এইটাই মানে ধরেন আপনার এই যে নর্মাল ভার্সনে কি এখন লেফট লাইন হয়ে আছে না, অ্যারাবিক ভার্সনের মধ্যে যা সেটার উল্টা হয়ে যাবে, মানে এই টোটাল কন্টেন্টটাই শুরু হবে এই পাশ থেকে, মানে এই পাশ থেকে এই পাশে যাবে, মানে সবগুলা কন্টেন্ট টেক্সট লাইন রাইট হয়ে যাবে অটোমেটিক। তো এগুলো আমাদের সিএসএস চেকিং করে দেখতে হবে যে কোনো ঝামেলা আছে নাকি, যেগুলো সেন্টার সেগুলো কোনো সমস্যা নাই, যেগুলো লেফট লাইন কন্টেন্ট সেগুলো সব রাইট লাইন কন্টেন্ট হয়ে যাবে, কারণ আরবি তো রাইট, এইটা যেমন লেফট লাইন কন্টেন্ট রাইট লাইন থেকে শুরু হবে। আচ্ছা এমনিতে কোনো সমস্যা নেই, সার্ভারে অতিরিক্ত ক্যাশিংয়ের কারণে এটা করে ফেলছে, ক্যাশিংটা আমার ডেভেলপারকে জিজ্ঞেস করতে হবে যে কোন জায়গা থেকে এনেবল করছে, তো এটা আমার সঠিক এখন মনে পড়তেছে না, ওইটা ডিজেবল করে দিলে আমাদের ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা এইগুলোর মধ্যে কোনো অসুবিধা নাই, কোনো জায়গার মধ্যে ইমেজ মিসিং হয় নাই। ওকে তাহলে আমরা এটাকে এখন দেখতে পারি। এখন এইটা হচ্ছে আমাদের ইউআরএল, মেন ইউআরএল হলো এই যে এটা, ঠিক আছে, মেন ইউআরএল হচ্ছে এটা, কপি করব, এখানে দেখি কাজ করে কিনা, হ্যাঁ এটা কপি করে আমরা আমাদের যেখানে সাবমিশন করতেছিলাম এইখানের মধ্যে আসব, এই যে এখানে এসে ইউআরএলটা এখানে দিয়ে দিব। ইউআরএলটা তো বুঝছেন যে এখানে কেন ইউআরএলটা দিতে হবে, ইউআরএলটা দেওয়ার কাহিনী হচ্ছে এই যে ধরেন এই যে লাইভ প্রিভিউতে ক্লিক করার পরে যে আপনি যে একটা ডিজাইন দেখতেছেন, ঠিক আছে, লাইভ প্রিভিউতে ক্লিক করার পরে যে একটা ডিজাইন দেখতেছেন এইটাই মূলত আমাদের এই যে এখানে যে ইউআরএলটা, বুঝতে পারছেন, এই যে এটা কি বুঝছেন আপনারা যারা একদমই নতুন যারা আছেন, যারা একদমই ধারণা নাই, তারা কি এই সম্বন্ধে বুঝছেন এই জিনিসটা, ইউআরএলটা কেন দিচ্ছি, যে এখানে যে সাইটটা দেখতেছেন না, এরকম ধরনের সাইটগুলো ভিউ করার জন্য মূলত আমাদের ওই ইউআরএলটা দিতে হয়, মানে আমাদের সাইট থেকে বায়ার ডিজাইনটা দেখবে, আর যে কিনবে সে মূলত ওই যেটা আপলোড করছি প্যাকেজটা সেটা পাবে। আচ্ছা এখানে ট্যাক্সের বিষয়টা আসতেছে, তো ট্যাক্সের বিষয়গুলো ক্রিয়েটিভ এজেন্সি সাইটে যখন যাবেন তখন তাদের দেখবেন সুন্দর কিছু ট্যাক্স ক্রিয়েট করা থাকে, হ্যাঁ এগুলো দেখেন অলরেডি যেহেতু অনেকগুলো সেল হয়েছে তাদের এই ট্যাক্সগুলাই আমরা এখান থেকে নিতে পারি, এটা কোনো কপিরাইটেড বিষয় নাই, হ্যাঁ কারণ এগুলো কারো নিজস্ব সম্পত্তি না যে আমি ইউজ করছি বিদায় আপনি ইউজ করতে পারবেন না। ওকে এখানে আপনি দিতে পারেন ট্যাক্সগুলো বলতে আপনার এই টেমপ্লেটের রিলেটেড, ক্রিয়েটিভ এজেন্সি, ওয়েব ডিজাইন সার্ভিস, ওয়েব যেখানে দেখেন রেসপন্সিভ, এখানে আবার ডিজিটাল এজেন্সি, বিজনেস, কনস্ট্রাকশন এজেন্সি, মানে বিভিন্ন, মানে একটা মানুষ যে যা কিছু দিয়ে সার্চ করার সম্ভাবনা আছে, ধরেন প্রফেশনাল HTML টেমপ্লেট লিখে সার্চ করতে পারে, বডিশপ টেমপ্লেট লিখে সার্চ করতে পারে, ওয়েব ডিজাইন টেমপ্লেট লিখে সার্চ করতে পারে, বা এজেন্সি লিয়ে সার্চ করতে পারে, তখন যেন এই বিষয়টা আমাদের টেমপ্লেটটাও যেন তাদের চোখের সামনে আসে, এই জন্য মূলত এই জিনিসটা দেওয়া। ওকে আর এখানে মূলত প্রত্যেকটা ট্যাগের পরে কমা কমা করে দিবেন, আর এখানে সর্বোচ্চ 15টা ট্যাগ আপনি দিতে পারবেন, এই যে এখানে বলা আছে। আচ্ছা সাপোর্ট, আমাদের আইটেমের সাপোর্ট আমরা দিব কিনা, অবশ্যই আমরা সাপোর্ট আইটেমটা দিব, তাই আমরা এখানে ইয়েস দেওয়া থাকবে। এখন আসবে এখানে আইটেমের প্রাইস, আইটেমের প্রাইস বলতে কি বোঝাচ্ছে, যে এখানের মধ্যে আমাদের একটা রিকমেন্ডেড প্রাইস দেওয়া আছে $14 থেকে $17, আমরা আপাতত এটাকে এখানে দিয়ে দিলাম $15 করে দিলাম। এই $4 বলতে হচ্ছে ভায়ার ফি, ধরেন আমাদের এখানে $15 হোক আর যেই কয় ডলারই হোক, এইখানের মধ্যে থেকে আগে ইনভার্টো বায়ারের ফিটা কেটে নিবে, $4 এটা নিয়ে নিবে, এই $11 মধ্যে মূলত আমাদের প্রাইসটা পাবো। তো আমরা যদি এখানে একটু দেখি যে হাউ মাচ উইল আই আর্ন, মানে একটা সেল হলে, তো এই যে দেখতেছেন না এখানে $15, এই $15 মধ্যে আসলে আমরা পাবো হলো 9.62, ঠিক আছে, আমরা আসলেই পাবো হচ্ছে 9.62। আমরা যদি এখানে মনে করেন আরও বেশি দেই, $16 করি, তাহলে দেন $10 এত, আমরা প্রথম অবস্থায় $15 রাখলাম বা $14 যাই হোক দিয়ে রাখলাম। তারপর এক্সটেন্ডেড, এটা হলো রেগুলার লাইসেন্স, এগুলো হচ্ছে ধরেন সিঙ্গেল সাইটে সে ইউজ করতে পারবে, কপিরাইটটা পাবে আর কি। আর এটার মানে হচ্ছে এক্সটেন্ডেড মানে হচ্ছে সে তার মাল্টিপল সাইডে আসলে আলটিমেটলি সে এই সাইটটা ইউজ করতে পারবে, এই জন্য টাকাটা অনেক বেশি, এখানে সে $700 থেকে $800 দিয়ে রাখছে, আমরা এখানে 200 এখানে আমরা 200-400 দিয়ে দিই। যদি কেউ এইটাতে কিনে তাহলে সে, অনেক বায়ার আছে জানেন কি করে, এক্সটেন্ডেড লাইসেন্সে কিনে, মানে নিজেকে যারা অনেক মানে সৎ হিসাবে ইউজ করতে চায়, মানে দেখেন কেউ যদি একটা HTML $15 দিয়ে কিনে যদি 20টা সাইটে ইউজ করে আমি তো টের পাবো না, তাই না? কিন্তু যারা অরিজিনালি আসলে ভালো মানুষ তারা করে কি, এই এক্সটেন্ডেড লাইসেন্সটা কিনে সে তার একাধিক সাইটে এটা আসলে ইউজ করে। হ্যাঁ মূলত এইটাই হওয়া উচিত, বাট এই দুনিয়ার মধ্যে কি আর এই ধরনের লোকের
সংখ্যা খুব কম, ঠিক আছে। এমন আমার এস্টিমেল টেমলেট আছে যে $500 দাম দেওয়া, কিন্তু এক্সটেন্ডেড লাইসেন্সে $500 দাম দেওয়া, সে এটা কিনে এটা দিয়ে ইউজ করছে, কোনো সময় রিফান্ডও চায় না যে আমি ভুলে কিনে ফেলছি, এটা রিফান্ড দাও, মানে ইথিক্যাল জায়গা থেকে করে আর কি। এখানে আমাদের কমেন্ট, ঠিক আছে, এখানে কমেন্টে লিখি হাই। আমি একটা মেসেজ লিখে রাখি, কমনলি একটা মেসেজ লিখে রাখি, মেসেজটা দেখেন, সাবমিট মেসেজের জন্য একটা মেসেজ রেখে রাখি, সবগুলোর জন্যই সুন্দর কিছু মেসেজ লিখে রাখি। এই যে এরকম, যে এখানে লেখেন যে ডিয়ার রিভিউয়ার, এখানে দিব হিয়ার ইজ আওয়ার নিউ সাইট টেমপ্লেট, মানে HTML টেমপ্লেটও বলতে পারেন, সাইট টেমপ্লেটও বলতে পারেন, কোনো সমস্যা নাই। উই আর ওয়েটিং ফর ইউর পজিটিভ রিভিউ। নোট, এখানে দিব XDOS ফিগমা ভার্সন অলরেডি অ্যাপ্রুভড। এটা তাকে বলে দিলাম, কেন? কারণ অনেক সময় সে বলতে পারে না এই ডিজাইন অ্যাপ্রুভ হবে না, বা অ্যাপ্রুভ করবো না, বা এটা ভালো লাগে না, রিভিউয়ের কাছে ভালো নাই লাগতে পারে, তখন তাকে একটু নোটে মনে করে দিলাম যে এটা তো XDOS, দেখো ফিগমা ভার্সন অলরেডি অ্যাপ্রুভ আছে, আমি তোমাদের কাছ থেকে ভালো একটা রিভিউ আশা করতেছি, ঠিক আছে। এরকম একটা মেসেজ দিলাম। এখানে লিখে দিব টিকেট আইডি, ওই যে যেটা প্রথম দিকে বলতেছিলাম যে পারমিশন আইডি যেটা, ঠিক আছে। এই পারমিশন আইডিটা আমরা এখন আমার যে ডিজাইনার, যার কাছ থেকে আমি আইটেমটা কিনেছি, তার স্কাইপে যাব, নাম জানো কি, আব্দুর রহমান, এই যে এর কাছে যে আমি এই যে XDOS-এর জন্য এই যে এই টিকিট আইডিটা আমরা এখানে মধ্যে দিয়ে দিব। এই যে এখন ইনভার্টর রিভিউয়ার এই টিকিট আইডি দিয়ে সার্চ করে দেখবে যে আসলে আমাদের সাথে ওই যে প্রোফাইল, যার কাছ থেকে আমরা ফিগমাটা কিনছি একদম ফুল রাইট, তার সাথে আমাদের কোনো কোলাবোরেশন আছে কিনা, হ্যাঁ। তো তখন সে ইজিলি বুঝে যাবে। যেমন আমি যদি দেখি এটা আমাদের এখানে সার্চ করলে কি আসবে, দেখি তো, না এরকম কিছু নাই। সো আমি এটাকে যেটা করব যে এইখানের মধ্যে আমাদের বলে দিলাম যে টিকিট আইডি হলো এটা, আর এটা একটু চেকিং করে নিই আসলেই এটা কিনা, টিকিট রেফারেন্স ফর XDOS, ঠিক আছে। এটা আমরা দিয়ে দিলাম, এই যে এই আইটেমটা কিনেছিলাম তার কাছ থেকে, এটা দিয়ে দিছি। আচ্ছা, এটা হলো। এখন আমরা উপর থেকে আর এখানে একটা চেকমার্ক দিতে হবে যে এনি ইমেজ, সাউন্ড, ভিডিও, এগুলো আসলে কপিরাইটেড ভিডিও না, আই এম ফুল রাইটস টু সেল ইট অন থিম ফরেস্ট, ঠিক আছে। আদার দেন দিস আইটেম, দিস ওয়ার্ক ইন মাই ওন, মানে এগুলো আমাদের নিজস্ব ইমেজ, এগুলো কোনো কপিরাইটেড ইমেজ না, এরকম একটা জিনিস আমরা এখানে করে দিলাম, চেকমার্ক করে দিলাম, আদারওয়াইজ সাবমিট করা যাবে না। আমরা এখন উপর থেকে দেখব যে আসলে এখানে কি আইটেমের নাম দিলাম, কি ফিচারগুলো এখানে উল্লেখ করলাম, আমাদের ডেসক্রিপশনগুলো এখানে দিলাম, যেগুলো আমরা বানালাম একটু আগে, তারপর আমাদের আইটেমগুলো আপলোড করে সেখানে থাম্বনেল দিলাম, প্রিভিউ জিপ দিলাম, XDOS-এর HTML ফাইলটা দিলাম, পোর্টফোলিও ক্যাটাগরি সিলেক্ট করলাম, আমাদের ব্রাউজার সিলেক্ট করলাম, এখানে আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটাকে সিলেক্ট করে দিলাম, কী ফাইল আমরা দিতেছি প্যাকেজের সাথে সেটা উল্লেখ করলাম, কলাম উল্লেখ করলাম 4+, লেআউটগুলো আমরা রেসপন্সিভ উল্লেখ করে দিচ্ছি, আমাদের HTML এর লিঙ্কটা উল্লেখ করলাম, এখানে আমাদের কিছু রিলেটেড ক্যাটাগরি ট্যাগ দিলাম আর কি, তারপরে সাপোর্ট অবশ্যই ইয়েস দিয়ে দিলাম, আমাদের আইটেমের প্রাইস $15 সেট করে দিলাম, যেমন এই যে এখানের মধ্যে অনেকে $13 দিছে এরকম। তারপর এখানের মধ্যে একটা মেসেজ দিয়ে দিলাম যে হিয়ার ইজ আওয়ার নিউ সাইট টেমপ্লেট, উই আর ওয়েটিং ফর ইউর পজিটিভ রিভিউ, XDOS ফিগমা ভার্সন অলরেডি অ্যাপ্রুভ, নোটে বলে দিলাম এটা, আর লাস্ট স্টেপ দিয়ে দিছি যে দেখো টিকিট আইডিটা, মানে এই আইডিটা যদি আমি না দিই তাহলে সে বলবে যে তুমি যে ওই অথরের সাথে কাজ করতেছো বা পারমিশন নিছো, সেই পারমিশনের আইডিটা দাও। তখন আমি যদি চুরি করে থাকি আইটেমটা, তখন কিন্তু আর আমি দিতে পারবো না, আর আমি অ্যাপ্রুভ করাতে পারবো না। আর আমার যদি তার কাছে টিকিট আইডি নেওয়া থাকে তাহলে অবশ্যই দিই, এখানে অ্যাপ্রুভ করে দিতে পারবো, দিলেই তারা দেখবে যে ও আচ্ছা ঠিক আছে তাহলে অ্যাপ্রুভ করে দিই। হ্যাঁ, তারা যদি আমাদের কাজে ভুল ধরতে পারে তাহলে একটা সফটওয়্যার দিবে, আর যদি ভুল না ধরতে পারে তাহলে ডিরেক্ট অ্যাপ্রুভ করে দিবে। তাহলে আমরা বিসমিল্লাহ বলে সাবমিট করে দিলাম। হ্যাঁ, তো এই জায়গাটার মধ্যে কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে যে আমি যে এখানে এই জিনিসটা মানে করলাম, সাজালাম, এই জিনিসটা কোনো একটা অপশন বোঝে না, এমন কেউ আছেন এখানে? থাকলে আমাকে কোশ্চেন করেন, আমি এখন এই বাটনে ক্লিক করে দিব।
কোনো সমস্যা আছে মাসুদ ভাই? মনে হয় না সমস্যা, এগুলো তো সব এখানে বলাই আছে কি না করতে ভাই, হবে কোনো না করতে প্রবলেম হবে। নাই। সো আমরা বিসমিল্লাহ বলে সাবমিট করে দেই। আমরা নেক্সট ক্লাসের মধ্যে যেটা করব যে আরটিএল সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিব, মানে ছোটোখাটো যেই বিষয়গুলো আসলে আমাদের না জানলেই নয়। এই যে এইখানের মধ্যে দেখেন এই যে এইভাবে কারেন্টলি প্রসেসিং আপলোড, আমরা যদি আরও কোনো আইটেম আপলোড করি তাহলে এই জায়গার মধ্যে আরেকটা চলে আসবে, ঠিক আছে? এরকম করে আমরা অনেকগুলো আইটেম সাবমিট করতে পারবো, যেহেতু এটা এলিটের প্রোফাইল। ওকে, সো আমাদের যদি নতুন কোনো প্রোফাইল থাকে, দেখেন আমাদের যে একটা নিউ টাইপের যে প্রোফাইলটা, এই প্রোফাইলের মধ্যে যদি আমরা যাই, এইখান থেকে যদি আমরা একটা আইটেম সাবমিট করার ট্রাই করি, দেখবেন একটা আইটেম সাবমিশন করার অপশন দিবে। এইখান থেকে যদি আমরা আপলোডে ক্লিক করি তাহলে এইখান থেকে দেখেন যে সাইট টেমপ্লেটে ক্লিক করলে দেখেন যে বলতেছে যে আপনি একটা আইটেম সাবমিট করতে পারবেন অ্যাট এ টাইমে। কিন্তু আমরা যদি আমাদের মেইন প্রোফাইলে যদি সাবমিশন করি তাহলে অ্যাট এ টাইমে 5টা আইটেম সাবমিট করবেন, মানে 5টা HTML আপনি অ্যাট এ টাইমে সাবমিট করতে পারবেন। কিন্তু আপনি যদি নতুন কোনো প্রোফাইল থেকে সাবমিট করেন, একটা HTML সাবমিট থাকা অবস্থা আরেকটা HTML সাবমিট করতে পারবেন না। এটা লিমিটেড করে দিয়েছে 2019 সালের পর থেকে, বুঝছেন? ভাই এই বিষয়টা কনসেপ্টে ক্লিয়ার হলাম না, মানে হচ্ছে মানে একটা অলরেডি আপলোড করেছি, করার পরে ওটা মানে রিভিউ তো আছে। অ্যাপ্রুভ করার কথা বলি না, আমি বলছি সাবমিট করা আছে, মানে সাবমিট, সাবমিট হ্যাঁ করে হ্যাঁ আছে। হ্যাঁ, সাবমিট মানে কি, ধরুন ধরুন আমি একটা টেমপ্লেট সাবমিট করেছি, জি। ওটা এখন রিভিউতে আছে, এখনো অ্যাপ্রুভ করিনি, মানে যতক্ষণ রিভিউতে থাকবে ততক্ষণ আরেকটা আপলোড দিতে পারবো না, 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 এটা নাকি ভাই? এটাই, মানে মানে বুঝি নাই। এইটাই আর কি, আমি এটা আপনি যেটা বলছেন এটাই, মানে এইখানের মধ্যে আমাদের এখন রিভিউতে আছে, এই অবস্থায় আপনি আর সাবমিট করতে পারবেন না আরেকটা, এটাই মানে এখানে আচ্ছা আচ্ছা, এখানে আপনার রিভিউতে আছে, এই অবস্থায় আপনি নতুন প্রোফাইলে আরেকটা আইটেম সাবমিট করতে পারবেন। ধরেন আপনার 2টা HTML রেডি আছে, বাট আপনাকে অপেক্ষা করতে হবে, এটা রিভিউ হবে, তারপর আপনি সাবমিট করতে পারবেন, বুঝছেন? জি জি ভাই, এবার তাহলে আমি এবার clear হলো। WordPress upload করতে পারবো ভাই। তা নাহলে হয় কি, মনে করেন এরকম অনেকেই আছে যে সিঙ্গেল একটা নর্মাল কয়েকটা সেকশন বানাই সে সাবমিট করে দেয়, তাহলে রিভিউতে তো এখানে টাইম নষ্ট হয়, তাই না? যারা অরিজিনালি কাজ করে তাদের টাইম রিভিউ হওয়াতে অনেক দেরি হয়ে যায়। তো দেখা গেল আপনি একটা পেজ কোনো রকমভাবে বানালেন, এইটাই আপনি দিলেন, দেখি সাবমিট করে, আমার তো কোনো লস নাই। তো এই জন্য যেটা করে যে একটা আইটেমের বেশি সাবমিট করে দেয় না নতুনদেরকে প্রথম অবস্থায়। কিন্তু আগে যেটা হতো 10টা 12টা 15টা সাবমিট করা যেত, যখন এইভাবে থিম ফরেস্টের উপর লোড পড়ে যাচ্ছিল তখন দেখে না আমরা আসলে নতুন প্রোফাইল যারা আছে $75,000 নিচে যারা প্রোফাইল আছে তাদেরকে আমরা অনলি একটা আইটেম সাবমিট করতে দিব এট এ টাইমে। আর যারা সিনিয়র যারা তারা তো আবল তাবল আইটেম সাবমিট করবে না, তো তাদেরকে আমরা এট এ টাইমে 5টা আইটেম সাবমিট করার অপশন দিয়ে দিব। তো এরপর থেকে লিমিটেশন করে দিয়েছে। এই লিমিটেশনটা হলো আমরা যারা একদম জুনিয়র আছি তারা বেসিক টাইপের আইটেম কোনো রকমভাবে বানিয়ে একটা টিউটোরিয়াল দেখে কোনো রকমভাবে বানিয়ে দিল আপলোড করে, তাহলে এগুলাও তো আলটিমেটলি রিভিউয়ারদের চোখে যায়। এরপরেও তো তাদের মানে করতে হয়, মানে রিভিউ করতে হয়, দেখতে হয়, রিজেক্ট বাটনে ক্লিক করতে হয়, নানান কিছু করতে হয়। তো এগুলোর জন্য দেখা গেছে যারা মেইনলি ভালো আইটেম সাবমিট করেছে তাদের আইটেম রিভিউ 1 মাস 1.5 মাসও হয়ে যেত এরকম। তখন তারা এরকম লিমিট করে দিছে, যখনই লিমিট করে দিছে তখন আবার স্মুথলি আইটেম শুরু হয়ে গেছে। এখন দেখা গেছে যে কেউ আর ইচ্ছা করলেই অনেক বেশি আইটেম সাবমিট করতে পারে না, তখন থিঙ্কিং করে না আমি আসলে 10 দিন 15 দিন অপেক্ষা করার পর আইটেমটা রিজেক্ট হলো, তাহলে পরবর্তী আইটেমটা ভালো করে করি যেন আইটেমটা রিজেক্ট না হয়, বুঝছেন? এই কারণে জিনিসগুলো একটু আটকে দিছে আর কি, যেন এট এ টাইমে অনেকগুলা আইটেম সাবমিট না করা যায়। তো এই আর কি, আমরা একটু অপেক্ষায় থাকবো এটা রিভিউর জন্য। আর আমরা নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন আমরা দেখবো যে কীভাবে RTL করতে হয়, হ্যাঁ, অথবা যদি ছোটোখাটো কোনো বিষয় থাকে সেগুলো আমি আমাদের রেকর্ড আপনাদেরকে দিয়ে দিব। বাট বেসিক স্ট্রাকচারটা এইভাবে, মানে সাবমিশন করার সিস্টেমটা হলো এরকমভাবে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এগুলো দেখবো। ভাই আরটিএল এর ক্লাস ছাড়াও কি আর কোনো ক্লাস কি আছে আমাদের? খুব বেশি নাই, আগে দেখি যে সফটওয়্যার আসে কিনা। মানে আমাদের মেন যে গোলটা ছিল সেই গোলটা হচ্ছে ধরেন এখানে করা, মানে আইটেম সাবমিশন, আমাদের ডিজাইন কমপ্লিট করে আইটেম সাবমিশন করা। আমি দেখি কিছু প্লাগইনের শর্ট লিস্ট করতে পারি নাকি, যে সকল প্লাগইনগুলো আপনাদের টেমপ্লেটের মধ্যে ইউজ করা হয় নাই, বাট দরকার কি আরও কিছু 5-7টা প্লাগইন যে করে প্লাগইনগুলো দেখা দিতে পারে কিনা, আর RTLটা দেখা দিতে পারে কিনা। হ্যাঁ, আচ্ছা ভাই, আরেকটা মনে পড়ছে ভাই, আপনি থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে এই যে আপনার যে টেমপ্লেটটা আপনি বানালেন, এটা কি আমরা কি পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি তো অবশ্যই দিব এটা, আমি অবশ্যই প্যাকেজটা ফুল প্যাকেজে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা তো এটা আইটেম থিম বলে সাবমিশন করবেন না, আমার দিতে তো কোনো সমস্যা না নেই। না না
তো না না, আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করতাম যে আমাদের সাথে তো আমরা যে যেরকম প্র্যাকটিস করছি, কোড করছি, একটু হলো ভিন্ন হয়ে গেছে আপনার থেকে। তো না, আপনারটা আমি দিব, থাকলে কি হবে, অবশ্যই আমাদের অবশ্যই একটা দিব, সুবিধা আমি হতো। অবশ্যই দিব আপনাদেরকে, কেন দিব না, অবশ্যই দিব। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যালো ভাই, হ্যাঁ আমি বিগত ক্লাসের একটু কথা বলতাম এটা নিয়ে। বলেন। ওই যে ফর্মের যে ওইটা ছিল, আমার ধরেন হোম পেজে কন্টাক্ট সেকশন নামে একটা সেকশন আছে হোম এগুলো তো পেজে। আমরা হোম পেজের গুলোর মধ্যে দেওয়াটা নাই, আমি দেখলাম আজকে হোম পেজের মধ্যেও কন্টাক্ট ফর্ম গুলো আছে, সেগুলোর মধ্যে জাস্ট আমরা ওই কন্টাক্ট ফর্মের ভ্যালুটা শুধু ধরায় দিব, তাহলেই হয়ে যাবে। মানে ওটা না ভাই, আমি বলতে চাচ্ছি যে ধরেন আমার কন্টাক্ট পেজে, আমার কন্টাক্ট সেকশন মানে হোম পেজে আমার কন্টাক্ট সেকশনের একটা ফর্ম আছে, এরকম ব্লক পেজে আছে, কন্টাক্ট পেজে আছে। আপনি তো শুধু ওই কন্টাক্ট পেজের ওইটা আপনি ওই অ্যাজাক জেএস আর মেইন পিএইচপি দিয়ে আপনি কানেক্ট করাইছেন, কিন্তু হোম পেজের গুলো বা ব্লক পেজের গুলো এগুলো ব্লক তো পেজেরটা কানেক্ট। লাগবে না, ব্লক পেজেরটা আলটিমেটলি কন্টাক্ট ফর্ম না, এটা হচ্ছে আপনার একটা কমেন্টস, এটাকে বলা হয় কমেন্টসটা আলটিমেটলি ডাইনামিক প্রসিডিওর থেকে আসবে, এটা পিএসপি লাগবে, মানে এটা যারা ডাইনামিক ভাবে করবে, কমেন্ট করার অপশন ডাটাবেজের সাথে না, কানেকশন আছে। ওটা তো ধরেন আপনার এখানে আছে আর কি, ধরেন আমি একটা বানালাম, আমার মন চাইলো তো আমি ব্লক পেজে আমি একটা কন্টাক্ট সেকশন দিলাম বা ডিজাইন এরকম আছে, তখন আমরা কি শুধুমাত্র কন্টাক্ট পেজে যেটা আছে ওই ফর্মটাই ডাইনামিক করব, না সব যেখানে কন্টাক্ট না, ফর্ম আছে আমি ব্লক সেখানে পেজে ডাইনামিক? যেটা আছে, ব্লক ডিটেলস পেজে যেটা আছে এটাকে জাস্ট ইগনোর করেন, আর আচ্ছা, মেইনলি কন্টাক্ট পেজের মধ্যে যেটা আছে ওইটা করলেই হয়। জি বাট যদি সিমিলার টাইপের ফর্মগুলো থাকে সেগুলা ক্ষেত্রে আমাদের তো সিমিলার টাইপের ফর্ম, তো সবগুলা পেজেই দেওয়া দরকার, আমরা কোনো ক্রমে এটা দেই নাই, বাট আমাদের তো সেম ডিজাইন, ওই মার্কআপটা ওইখানে পেস্ট করে দিলেই আমাদের সেম ডিজাইন এটা হয়ে যাবে, বুঝছেন, কোনো সমস্যা নেই, মানে আমরা না এটা দিয়ে ওটা দিই। ঠিক বুঝতে পারছি, মানে ধরেন আমি একটা নতুন একটা প্রজেক্ট বানাচ্ছি, সেখানে ধরেন আমার এরকম কন্টাক্ট ফর্ম আছে, সেখানে ফিল্ড গুলো আলাদা আলাদা আছে, ধরেন সাপোজ ধরেন তখন কোন তখন জায়গায় আমাদের প্রয়োজনে আপনি এটার জন্য আপনি একটা করবেন, পিএসপি ফাইল আরেকটা বানাবেন, মনে করেন এরকম বানায় রাখবেন যে হোম হোম পেজ কন্ট্যাক্ট ডট পিএসপি, অ্যাবাউট পেজ কন্ট্যাক্ট ডট পিএসপি, এরকম নামে বানায় ওই কন্ট্যাক্টটা, যেই কন্ট্যাক্ট ফর্মের যেই পেজের জন্য যেই কন্ট্যাক্ট ফর্মটা দরকার ওই পিএসপি ফাইলটা ওই পেজে ধরায় দিবেন, তাহলেও আচ্ছা তো হয়ে আচ্ছা, যাবে। তার মানে হচ্ছে ভাই ধরেন আমার একই ফিল্ড আছে, মানে তাহলে তো একই একটা ফর্ম, দিয়েই হয়ে যাবে, তাহলে তো একটা দিয়েই হবে। তাহলে একটা দিয়ে হয়ে যাচ্ছে জি আর কি। জি, যদি আপনার ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আপনি আলাদা করে নেবেন, আর তাহলে বাইরের জন্য সুবিধা হবে, ওলট পালট হবে না। আর যদি আচ্ছা, সেমটা হয় তাহলে তো ভাই সেমটা দিয়েই হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝতে পারছি। বলেন মাসুদ ভাই, বলেন, আমার বের হতে হবে। হ্যাঁ ভাই, এ, কথা হচ্ছে যে আপনি যতটুকু যে কিউরি আমাদের শিখাইছেন, এখন আমি ধরুন এমন একটা প্রজেক্টে কাজ করছি যে আপনি যতটুকু শিখেছেন তার বাইরে আমি একটা কিছু করতে চাচ্ছি। জি এখন ধরুন আমি যে কিউরি যদিও এখনো পুরোপুরি পারি না, যতটুকু শিখেছেন আলহামদুলিল্লাহ পারি। তো আমি চাচ্ছি যে ওইটা আমি কোডিং দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে পারবো, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কি আমি ওই কোনো কোড কি সমস্যা নেই, ব্যবহার করতে পারবো? কোনো সমস্যা নেই, আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করলে আরো বেটার, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা থ্যাংক ইউ ভাইয়া। আর একটা প্রশ্ন হচ্ছে যে মেন জিএস এর কোথায় আমি এই জাভাস্ক্রিপ্টটা ইউজ করবো, আমাকে যদি একটু দেখাই দিতেন। মেন যে এর ভিতরে লিখবেন, অসুবিধা নাই তো, আপনি যেখানে যে করে লিখছেন এইখানে আপনি জাভাস্ক্রিপ্ট লিখবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই যে একদম নিচে দেখলাম কোডের যে কিউরি লেখা ছিল, আমি যদি ওটার বাইরে করি তাহলে কোনো প্রবলেম হবে? বাইরে কেন লিখবেন, এটার ভিতরে থাকতে হবে, আপনি কাস্টম জাভাস্ক্রিপ্ট যেগুলো লিখবেন অবশ্যই এইটার ভিতরে থাকতে হবে, আচ্ছা এটার আচ্ছা, ভিতরে কাস্টম জাভাস্ক্রিপ্ট গুলো, এটা আপনাদেরকে বলি নাই, এই অপশনটা কিন্তু থাকতে হবে, এই অপশন না থাকলে কিন্তু সফটওয়্যার দিবে, আপনার কাস্টম জাভাস্ক্রিপ্ট বলেন যে করি বলেন সব এটার ভিতরে থাকতে হবে, হ্যাঁ এটার ভিতরে আচ্ছা থাকতে আচ্ছা। হবে। কিন্তু ইউজ স্ট্রিক্ট এটা আপনি প্রথম ক্লাসেই বলেছিলেন হ্যাঁ যে এটার কারণে সফট হ্যাঁ রিজেক্ট হ্যাঁ আসে, হ্যাঁ, আমি এগুলো বলেছিলেন। বলেছিলাম, হয়তোবা লাস্টের দিকে জি, বলি নাই, হয়তোবা আপনারা অনেকেই ভুলে যাবেন, আমি জাস্ট এটা মনে করে দিলাম, এটা লাগবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যালো ভাই, হ্যাঁ আমি একটা প্রজেক্ট মোটামুটি রেডি করে ফেলছি, আচ্ছা, আপনি একটু সময় যদি পান আপনি বা আমাকে লিংক ফ্রি। দিয়েন, কাইন্ডলি আমাকে সোর্স ফাইল দিয়েন না, হ্যাঁ লিংক জি দিয়ে জি। বলবেন যে ভাই এটা একটু দেখেন, কারণ সোর্স ফাইল নিয়ে ডাউনলোড করে তারপর ওপেন করে হ্যাঁ এগুলো বাবা, ভেজাল। বুঝতে পারছি, আমি নেটলিফাইতে দিয়ে হ্যাঁ আপনাকে লিংক আমাকে দিই, আপনি কাইন্ডলি লিংক দিবেন যেন আমি ক্লিক করলে আপনার প্রজেক্টটা দেখতে পারি, হ্যাঁ ঠিক এটা আছে। সবসময় আপনারা একটা জিনিস মেনটেন করবেন, যখন আপনারা কাউকে কোনো একটা জিনিস দেখাতে যাইবেন তাকে কাইন্ডলি, শুধু আমার ক্ষেত্রে না, কোনো মানুষকে কোনো ইন্টারভিউতে কোনো কাউকে কোনো প্রজেক্ট দেখাতে হলে আপনার যদি ডোমেন না থাকে আপনি শিখেন, ডোমেন না থাকলে গিটহাবের মাধ্যমে কিভাবে সার্ভার আপলোড করতে হয়, নেটলিফায়ার মাধ্যমে কিভাবে সার্ভারে আপনার প্রজেক্ট আপলোড করতে হয়, এই এক্সকিউজ কোনো সময় দিবেন না যে ভাই আমার তো ডোমেন হোস্টিং নাই তাই আমি সার্ভার আপলোড করতে পারি না, একটু ডাউনলোড করে একটু চেক করেন, এইটা ভাই কোনোভাবেই উচিত না দেওয়া, হ্যাঁ আপনার এতটুকু জানা উচিত যে আপনার এই প্রজেক্টটা কীভাবে নেটলিফাই ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে হোস্টিং করা যায়,
গিটহাবের মাধ্যমে কিভাবে হোস্টিং করা যায় এগুলোর জন্য আবার এই যে কোনো কোর্সেও ভর্তি হওয়া লাগে না যে এইগুলো শেখার জন্য আপনারা ইউটিউবে সার্চ করলেই না না ভাই, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো আপনারা মানে আমি এটা জাস্ট সবাইরই বললাম কারণ এগুলা বিষয়টা অনেকেই ভুল করে যে ডিরেক্ট ডাউনলোড দিয়া বা ডিরেক্ট জিপ ফাইল দিয়ে বলে ভাই এটা একটু ডাউনলোড করে একটু দেখবেন আমার এটার মধ্যে কোনো ভাই আপনি লিঙ্ক দিলেও আমি বুঝবো আপনার প্রজেক্টের মধ্যে কোনো সমস্যা আছে নাকি বুঝছেন সো লিঙ্কটা ইম্পর্টেন্ট মানে এটা আমি বলে দিলাম বাট অন্য কেউ হয়তো বা মাইন্ড করবে অন্য কেউ হয়তো বা বিরক্ত বোধ করবে দেখতে চাইবে না কিন্তু এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রে আপনারা লিঙ্ক দিবেন মানে ভিউ লিঙ্ক দিবেন ডাউনলোড লিঙ্ক না দিয়ে ভিউ লিঙ্ক দিবেন যে ক্লিক করে আপনার প্রজেক্টে ঢুকতে পারে এবং আপনি ভিউ লিঙ্ক দিলে সুবিধা হবে আপনার প্রজেক্টের মধ্যে কোনো ইমেজ সোর্স মিসিং আছে কিনা কোনো কিছু মিসিং আছে না কিনা ধরা পড়ে যাবে না আমাদের ওয়েবসাইটে আজকে যাওয়ার পরে যে ইমেজের রেশিওটা কমে গেছে এটাও তো একটা ভুল ধরা পড়ছে সার্ভারে যাওয়ার পরে তাই না তো এইগুলো একটু দিবেন আপনি আমার লিঙ্ক দিবেন আমি যেমন রেজাল্টকে বলেছিলাম লিঙ্ক দেওয়ার জন্য রেজাল্ট দিয়েছে আমি কালকে হয়তো বা চেক করে জানাবো এই আর কি জি জি ভাই, আমি দিব আপনাকে। অজয় ভাই আপনি গ্রুপে একটু শেয়ার করবেন আপনার প্রজেক্টটা দেখতাম নতুন এখন যদি শেয়ার করা যেত আর কি যে অবশ্যই, কেন না ভাই, এখনই করব। ঠিক আছে এখন হ্যাঁ, এখন না, করেন, আমি- আমরা একটু আপনারা দেখেন আমি বের হবো এখন হ্যাঁ কারণ এই যে 11টা বেজে যাচ্ছে সো আচ্ছা ভাই ভালো থাকবেন নেক্সট ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ সব